আজকের আমাদের আলোচনা শুরু হবে লকের উপর আজকের আমাদের আলোচনা হবে এবং গত ক্লাসগুলিতে in our previous classes we have completed Plato, Aristotle, Hobbes, Locke, Machiavelli, Hobbes. So four thinkers we have already completed, and now today we are going to discuss the fifth thinkers from Western political thoughts, who is the very prominent thinkers in Western political thought, and many questions are asked from this topic. So therefore, we have to go into deep to the discussions of this topic, and we'll at the end of the class we'll try to analyze the questions if get minimum time at least. Minimum time. Okay. So let's start with the class. By the way, তোমাদের বলে দিই এখানে কারো যদি তোমাদের তোমাদের যদি হিন্দি এবং ইংলিশে যদি ক্লাসের প্রয়োজন হয়, so you can join other classes as well, because in that or those classes I try to speak in English and Hindi as well, because many students are there who don't get to know who don't have enough knowledge, or not very vocal in English, Bengali, so therefore they prefer to join English and Hindi classes. So if you also wish to join English classes or Hindi classes, so you can join, and the time of the class is every morning at 8 o'clock. Okay, 8 a.m. সকাল 8টার সময় শুরু হয়, so if you wish you can join. তো বাট যে কোনো একটাতে জয়েন করতে হবে, দুটোতে জয়েন করার সুযোগ পাবে না, ঠিক আছে? কারণ অনেক কিছু সিমিলার টপিক হবে, তো তোমার জন্য সেটা ডিস্টার্ব হবে, আমি নিজেও চাইছি না। সো যে কোনো একটাতে জয়েন হতে হবে, যদি চাও জয়েন সকাল 8টাতে, ঠিক আছে? মনে রাখবে এখানে শুধু বাংলাতেই হবে, সন্ধ্যাবেলার যে ক্লাসটা সেটা শুধু বাংলাতেই হবে, সকালবেলার ক্লাসটা সেটা ইংলিশ এবং হিন্দিতে হবে, ঠিক আছে? এবং একই প্রসেসে ক্লাস হবে। যাই হোক, আমরা শুরু করছি আমাদের আজকের আলোচনা। সেটা হচ্ছে যে লকের উপর আজকের আমাদের আলোচনা হবে। গত ক্লাসে আমরা আলোচনা করেছি হবস, মানে এই কন্ট্রাক্ট থিওরিস্ট যারা আছেন তিনজন, এই তিনজন থিওরিস্টের মধ্যে আমরা যাকে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়েছি তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন মানে কন্ট্রাক্ট থিওরিস্টের মধ্যে তিনজনই খুব গুরুত্বপূর্ণ, তার মধ্যে অলরেডি একজনকে আমরা পড়ে নিয়েছি, তিনি হচ্ছেন হবস। তো আজকের ক্লাসে আমরা সেকেন্ড যিনি কন্ট্রাক্ট থিওরিস্ট যিনি আছেন তাকে আমরা পড়বো, তিনি হচ্ছেন জন লক। জন লক নিয়ে পড়তে গেলে যে বিষয়গুলো আমাদের অবশ্যই সবার আগে আসবে সেগুলো একটুখানি বলে নেওয়া দরকার। যে লাস্ট ক্লাস যারা করনি তাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হবে, বিকজ কিছু কিছু টার্মিনোলজিস আমি ইউজ করব যেগুলো হয়তো লকের সঙ্গে সিমিলার বা ডিসিমিলারিটিস হয়তো রয়েছে। তো যেখানে যেখানে সিমিলারিটিস রয়েছে সেগুলোকে তো আমি তুলে ধরবোই, প্লাস ডিসিমিলারিটিসও যেখানে যেখানে রয়েছে সেগুলো কিন্তু তুলে ধরবে। এবং আমি তোমাদের অলরেডি কিছু জনের কোয়েশ্চেন্স দেখছিলাম, তোমরা অলরেডি সলভ করেছো, অসংখ্য ভুল করেছো। মানে কেন হলো এটা এটা আমি জানি না, তোমরা নিজে ভালো বুঝবে, মানে আমার থেকে তোমরা অবশ্যই ভালো বুঝবে। সো সেই দুর্বলতাগুলোকে দূর করার চেষ্টা করো। আজকের ক্লাসে অবশ্যই তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্লাস তোমরা জিজ্ঞেস করতে পারো, এবং আমি চেষ্টা করবো সেগুলোকে অ্যাড্রেস করার। তবে চিন্তার কিছু নেই, আগামীকাল আমাদের পিওয়াইকিউ গুলো সলভ হবে, সবগুলোই চেষ্টা করা হবে, অনেকগুলো পিওয়াইকিউ আছে, তখনও ক্লারিফিকেশন পেয়ে যাবে। তো তোমাদের যেটা বুঝতে পারছি যে এটা তোমরা ভুল করেছো, অনেকে 15-16টা করে ভুল করেছো লগ থেকে, ক্লারিফিকেশনসের অভাব আছে, ক্লারিফিকেশনসের অভাব আছে বলে এটা হয়েছে, ঠিক আছে? নিজে পড়া আর কেউ পড়িয়ে দেওয়ার মধ্যে পার্থক্য আছে। তুমি যখন পড়ছো তখন তুমি একটা ডিসকাশনসের পার্সপেক্টিভ থেকে পড়ছো বা একটা মেথডকে ব্যবহার করছো, কিন্তু যখন কেউ পড়াচ্ছে তখন তিনি সেখানে অ্যানালাইজ করে পড়াচ্ছেন। তো কাজেই ওনার ডিসকাশন এবং অ্যানালাইজ দুটোকেই মিলিয়ে যদি তুমি জিনিসটাকে বোঝো টপিকটাকে, তাহলে এটা অনেকটা ইজি হয়ে যায়। তো চেষ্টা করো ভালো করে মন দিয়ে শোনার। প্রেজেন্টেশন বিশেষ কিছু থাকবে না, যা থাকবে আমার ওরাল থাকবে, গুলিয়ে বারবার রিপিট করবো শব্দগুলো, যেগুলোর উপর বারবার যেখান থেকে কোয়েশ্চেন জেনারেট হয়, এবং বেসিক আইডিয়া যেগুলো সেগুলো। এবং অবশ্যই চেষ্টা এটাও থাকবে যে এই ক্লাস লেকচারটা শোনা মানেই তোমার কিন্তু তুমি ইন্টারভিউয়ের জন্য রেডি হয়ে গেছো। তোমরা অনেকে এখানে আছো নেট সেট কোয়ালিফাই করে গেছো, তাদের জন্য বলছি, বা পিএইচডির ইন্টারভিউ দিতেও যাচ্ছ, আগামী দিনে এই সমস্ত টপিকগুলো থেকে টপিকগুলোকে তোমরা থিওরিটিক্যাল বেস হিসেবে তোমাদের রিসার্চে অ্যাড করবে। তো সেখানেও কিন্তু এই সমস্ত চর্চাগুলো তোমার থাকতে হবে। যেমন আমার নিজের রিসার্চই রয়েছে যে স্টেট এবং সিভিল সোসাইটির মধ্যে একটা প্রথম ডিফারেন্স যিনি করেছিলেন তিনি হচ্ছেন জন লক। সো এই সিভিল সোসাইটি এবং স্টেটের মধ্যে আমাদের বর্তমান দিনে যে ডেমোক্রেসি সেগুলো গুলিয়ে দিয়েছে। তো
তো কিভাবে সেখান থেকে আবার পুরোনো সিস্টেমে ফিরে এসে ডেমোক্রেসিকে স্ট্রং করা যেতে পারে সেই আর্গুমেন্ট গুলো আমার রিসার্চের মধ্যেও তোমরা পাবে। তো এইরকম ভাবে তোমাদেরও কিন্তু আগামী দিনে এগুলো রিসার্চের থিওরিটিক্যাল ফাউন্ডেশন হিসেবে কিন্তু কাজ করবে। তো ভালো করে শুনবে, মন দিয়ে শুনবে, এবং বুঝতে না পারলে অবশ্যই জিজ্ঞেস করবে, আমি রিপিট করব। ঠিক আছে? দেখে নি রেকর্ড হচ্ছে কিনা। ওকে, রেকর্ড হচ্ছে। এখানে আমরা জন লক নিয়ে যখন আজকে আমরা চর্চা করছি, যেমন বললাম যে হবসের অনেকগুলো বিষয় আমাদের আলোচনায় ঘুরিয়ে ফিরিয়ে আসবে। হবস যেমন আমরা পড়ে নিয়েছি, হবসকে আমরা কিভাবে পেয়েছি। হবসকে আমরা আলোচনায় পেয়েছি, হবস ছিলেন একজন কন্ট্রাক্ট থিওরিস্ট। তিনি একটু রিক্যাপ করিয়ে দিই যে হবস ছিলেন একজন কন্ট্রাক্ট থিওরিস্ট। তিনি প্রকৃতির রাজ্যের ধারণা দিয়েছিলেন, স্টেট অফ নেচারের কনসেপ্ট তিনি দিয়েছেন, এবং সেখানে তিনি দেখিয়েছেন যে মানুষের জীবনকে তিনি নেগেটিভ ওয়েতে দেখিয়েছেন। নেগেটিভ ক্যারেক্টারিস্টিক্স সেখানে মানুষের তুলে ধরেছেন, এবং সেই নেগেটিভিটি থেকে বেরিয়ে আসার জন্য মানুষ কি করলো, বা তাদের নেগেটিভ মানে ক্যারেক্টারিস্টিক্স থেকে নিজেদেরকে বের করে নিয়ে আসা, বলতে পারো যে নিজেদের জীবনের স্বাধীনতাকে সুরক্ষিত করার জন্য, রাইট টু মানে রাইট টু প্রিজার্ভেশন অফ লাইফ বলতে পারো, যে সেটাকে করার জন্য তারা কি করলো না স্টেট ফরমেশন করলো, এবং সেখান থেকে মডার্ন স্টেটের কনসেপ্ট উঠে আসছে। এবং আমরা সেখানে দেখতে পেলাম যে চুক্তির কথা তিনি একটি বলেছিলেন, এবং এই চুক্তিটি হয়েছিল ব্যক্তির নিজেদের মধ্যে, ইন্ডিভিজুয়ালসদের নিজেদের মধ্যে এগ্রিমেন্টই হয়েছিল। লক যখন আমরা পড়ছি তখন আমরা দেখতে পাবো যে ঠিক একই বিষয়গুলোরই রিফ্লেকশনস মোটামুটি একটুখানি এদিক ওদিক রয়েছে, একটুখানি ডিফারেন্সেস রয়েছে, এবং সিমিলারিটিসও রয়েছে, সেগুলো তুলে ধরবো। যাই হোক, লক মোটামুটি আগে জেনে নাও, শুরু থেকে শুরু করি। প্রত্যেকবারই তোমাদের বলি যে যে কোনো থিঙ্কার্সের পড়ার আগে তোমরা তাদের যদি ব্যাকগ্রাউন্ডটা দেখে নাও, তাহলে ওই টপিকটাকে বোঝাটা অনেকটা ইজি হয়ে যায়, এবং বোঝা ইজি হয়ে যায়। এটাও তোমার নিজের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ হয়ে যায় যে তোমাকেও আগামী দিনে রিসার্চটা কিভাবে করতে হবে। যাই হোক, আমরা এখানে দেখতে পাবো যে ইনি যে আইডিয়াস গুলো দিয়েছেন সেই আইডিয়াস গুলো আর কিছুই না, তিনি আসলে যে পরিবেশে বড় হয়েছেন সেই সময়কার যে পরিবেশের যে ক্রাইসিস বা সিচুয়েশন যেটা ছিল সেটাকে অ্যাড্রেস করার তিনি চেষ্টা করেছেন, এবং একরকম ভাবে নতুন একটা ফিলসফি, নতুন একটা স্টেট থিওরির কিন্তু তিনি জন্ম দিয়েছেন। তো কি তিনি দিয়েছেন সেগুলো অবশ্যই আমরা দেখবো, বাট দেখে নিই তার আগে আমরা তাহলে তার ব্যাকগ্রাউন্ডটা কি, তার কনটেক্সটটা কি, কোন কনটেক্সটে তিনি জন্মগ্রহণ করছেন, কি সব, কোন পরিবারে তার জন্মগ্রহণ হচ্ছে, এবং কি ধরনের শিক্ষা তিনি লাভ করছেন। তো শুরুতে আমরা দেখে নেব যে তিনি এখানে 1632 সালে 1632-তে জন লক জন্মগ্রহণ করছেন। তিনি ইংল্যান্ডে জন্মগ্রহণ করছেন, এবং আমরা দেখতে পাবো একটা পিউরিটান ফ্যামিলিতে তিনি জন্মগ্রহণ করছেন। পিউরিটান ফ্যামিলি কথার অর্থ দিয়ে এটা বুঝতেই পারছো যে যারা হচ্ছে আসলে ওই সরকারের, রাজার যে অত্যধিক ক্ষমতা, সোভারেন পাওয়ার, সেই সোভারেন পাওয়ারটাকে যারা চ্যালেঞ্জ জানিয়েছিল, যারা বিদ্রোহ করেছিল, যুদ্ধ করেছিল, তাদেরকে বলা হচ্ছে পিউরিটানস। তো বুঝতেই পারছো সেখানে রাজার মুন্ডু কেটে দেহ থেকে মুন্ডু আলাদা করে দেওয়া হয়। তো সেইটাকেই পিউরিটান রিভলিউশনস গত হাফ করতে গিয়ে আমি এই চর্চাগুলো তোমাদের করেছি। তো এখানে আমরা দেখতে পাবো কি এই রিভলিউশনারি এইরকমই একটা পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন, এবং পিউরিটান বিপ্লবের সময় আমরা দেখতে পেয়েছি যে সংসদের পক্ষে তাদের একটা, এই পরিবারের একটা অবশ্যই সমর্থন ছিল, মানে রাজার বিরুদ্ধে, এবং সংসদের বা পার্লামেন্টের পক্ষে তাদের একটা কিন্তু সাপোর্ট অবশ্যই ছিল। ছোটবেলা থেকেই তিনি খুব বেশ ভালো মেধাবী ছিলেন। ওয়েস্টমিনিস্টারে স্কুলে তিনি পড়াশোনা করেছেন। ওয়েস্টমিনিস্টার জানোই যে সেটা হচ্ছে যেখানে পার্লামেন্ট ভবনটি তাদের অবস্থান করে। এগুলো হচ্ছে অসভ্যদের বাইক, কি বলবে। তো এটাই চর্চা করবো আজকে, এগুলোই দেখবে আসবে, আজকে এগুলোই আমাদের আলোচনায় আসবে যে কিভাবে জন স্টুয়ার্ট মিল যখন আলোচনা করবো তখন অত্যধিক ভালোভাবে আসবে যে তোমার নিজের স্বাধীনতা এনজয় করতে গিয়ে, জন স্টুয়ার্ট মিল না, টি.এইচ. গ্রিন বিশেষভাবে, যে তোমার নিজের স্বাধীনতা এনজয় করতে গিয়ে তুমি অন্যের স্বাধীনতা হরণ করবে, জন স্টুয়ার্ট মিলের মধ্যেও রয়েছে। এটা একেবারে ঠিক নয়। তো যেভাবে ডিস্টার্ব করে গেল দেখতেই পাচ্ছ। তো এগুলো হচ্ছে সিভিলাইজড অসভ্য, সিভিলাইজড স্যাভেজ বলা যেতে পারে এদেরকে। ঠিক আছে? তো যাই হোক, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাবো যে ছোটবেলা থেকেই তিনি তাহলে বেস্ট, এই ওয়েস্টমিনিস্টার নিয়ে বলছিলাম, ওয়েস্টমিনিস্টার তাহলে যেখানে তাদের এই পার্লামেন্ট ভবনটি বর্তমান দিনে তোমরা দেখতে পাও, সেখানে কিন্তু সেখানকার এক স্কুলে তিনি পড়াশোনা করেছেন, এবং পরবর্তীকালে অক্সফোর্ডের ক্রাইস্ট চার্চ স্কুলে তিনি, কলেজে এসে তিনি যোগদান করেছেন, এবং 1656-এ তিনি গ্র্যাজুয়েট হয়েছেন, এবং 1658-এ তিনি এমএ ডিগ্রি বলতে পারো লাভ করেছেন, মাস্টার্স ডিগ্রি তিনি লাভ করেছেন।
এবং মাস্টার্স ডিগ্রি, এমএ বলা ভুল, মাস্টার্স ডিগ্রি তিনি লাভ করেছেন। এবং আমরা দেখতে পাবো যে তিনি দীর্ঘদিন ধরে আমরা দেখতে পাবো যে পরবর্তীকালে তিনি চিকিৎসা শাস্ত্রের সঙ্গে জড়িত ছিলেন, অর্থাৎ মেডিকেলের সঙ্গে তিনি দীর্ঘদিন ধরে জড়িত ছিলেন। যদিও সরাসরি তিনি মেডিকেল করেননি, অনেক রাইটারের বক্তব্য হচ্ছে তিনি সরাসরি করেননি, বাট পরবর্তীকালে অনেক চর্চা তিনি কিন্তু এটা নিয়ে করার ফলে এক প্রকার তিনি চিকিৎসক হিসেবে উঠে এসেছিলেন। এবং যার সান্নিধ্যে এসে তিনি এই চিকিৎসা শাস্ত্র শিখেছিলেন, তাকে তিনি পরবর্তীকালে বিয়েও করেছিলেন। এবং আমরা দেখতে পাবো যে তিনি এনার দ্বারা প্রভাবিত হয়ে বিশেষ কতগুলো থিওরি রচনার, এই বিশেষ করে যে সমস্ত থিওরিজ গুলো আমরা আজকে পেয়েছি, এনারই তাতে অবদান বিশেষভাবে রয়েছে। তো আমরা এখানে দেখতে পাবো যে দীর্ঘদিন ধরে তিনি এখানে এই চিকিৎসা শাস্ত্রের সঙ্গে যোগদান নিজেকে জড়িত রেখেছিলেন। এবং এই 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 ছোটবেলা থেকেই বা স্কুল কলেজে পড়ার সময় থেকেই তিনি বিভিন্ন থিঙ্কার্সদের, বিভিন্ন সেই সময়কার যে অলরেডি যে স্ট্যাবলিশ যে সমস্ত প্রসিদ্ধ যে সমস্ত বইপত্রগুলো আছে, নতুন নতুন রচনা আছে, নতুন নতুন আবিষ্কার আছে, সেগুলোর সঙ্গে তিনি কিন্তু ধীরে ধীরে পরিচিতি লাভ করেছিলেন। এরকমই একজন নাম ছিলেন যিনি ওই বয়েস ল বয়েস ল এর উদ্ভাবক ছিলেন বলা যেতে পারে। বয়েস ল মানে একটা একটা বলতে পারো যে একটা বিখ্যাত একটা পাবলিকেশন, সেটা হচ্ছে বয়েস ল হচ্ছে, এখানে দেখতে পাবো আমরা যে রসায়নবিদ ছিলেন একজন রবার্ট ওয়েল যাকে বলা হচ্ছে। তো তিনি, তার সঙ্গে তার পরিচয় হয়েছিল এবং পরবর্তীকালে যে চিকিৎসকের কথা বললাম, যার চিকিৎসার সান্নিধ্যে তিনি এসেছিলেন, সরি, যার চিকিৎসার সান্নিধ্যে তিনি এসেছিলেন, চিকিৎসক ছিলেন, চিকিৎসকের সান্নিধ্যে তিনি এসেছিলেন, ইনি হচ্ছেন, আমরা দেখতে পাবো যে আহ অ্যান্টনি অ্যাশলি কুপারের সঙ্গে তার পরিচয় ঘটে। এবং দীর্ঘদিন তিনি এনার সঙ্গে থাকার ফলে আমরা দেখতে পাবো কি যে এনার 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 সান্নিধ্যেই তিনি এনাকে পরবর্তীকালে বিয়েও করেছিলেন। এবং এনার সান্নিধ্যে থাকার ফলে তিনি পরবর্তীকালে বড় বড় তার যে রচনাগুলো আমরা যে পড়তে যাচ্ছি আজকে, বিশেষ করে ট্রু ট্রিটিস অন গভর্নমেন্ট, এসে কনসার্নিং এসে এটা নামটা হচ্ছে এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, এই সমস্ত বইগুলো লেখার ক্ষেত্রে তার একটা বড় অবদান কিন্তু ছিল, তার একটা ফোর্স ছিল বলতে পারে, একটা মোটিভেশন কাজ করেছে। যাই হোক, ছোটবেলা থেকেই আমরা দেখতে পাচ্ছি তাহলে তার পিউরিটান ফ্যামিলিতে জন্মগ্রহণ হচ্ছে। পিউরিটান ফ্যামিলিতে জন্মগ্রহণ হওয়ার ফলে তিনি এক প্রকার মানে পার্লামেন্টের পক্ষে, জনগণের পক্ষে যে আন্দোলনগুলো ছিল সেগুলোর পক্ষে তিনি কিন্তু দাঁড়িয়েছেন। ছোটবেলা থেকেই সেই ধরনের একটা অ্যাপ্রোচ তার কিন্তু তৈরি হয়েছে। এবং রাজতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, মানে পরবর্তীকালে যখন আমরা দেখতে পাবো যে রাজতন্ত্র পরবর্তীকালে আবার পুনঃপ্রতিষ্ঠা হচ্ছে, তখন দ্বিতীয় রাজা যিনি জেমস ছিলেন, হ্যাঁ, তার এখানে তার যে স্বেচ্ছাচারিতা এবং সংসদকে উপেক্ষা করার যে প্রবণতা, এটার ফলে আমরা দেখতে পেয়েছি যে পরবর্তীকালে কি হলো না, 1688 আমরা দেখতে পেয়েছি যে গ্লোরিয়াস রিভলিউশনস হয়েছে। 1688 গ্লোরিয়াস রিভলিউশনস আমরা দেখতে পেয়েছি। কার 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 ফলে গ্লোরিয়াস রিভলিউশনস হয়েছিল? রাজা সেকেন্ড জেমস যিনি ছিলেন, ঠিক আছে, সেকেন্ড জেমস যিনি ছিলেন, তার তার যে ঔদ্ধত্যপনা, সৌরচারিতা ছিল এবং পার্লামেন্টকে ইগনোর করার যে একটা টেন্ডেন্সি ছিল, তারই বিরুদ্ধে একটা কিন্তু মুভমেন্ট রচিত হয়েছিল বলতে পারো। আমরা দেখতে পাবো কি যে 1688-এ, যেটাকে আমরা গ্লোরিয়াস রিভলিউশন বলে থাকি, গৌরবময় বিপ্লব বলে থাকি। এবং এই গৌরবময় বিপ্লবে আমরা দেখেছি যে কোনো রকম ব্লাডি রিভলিউশনস নয়, রক্তক্ষয়ী সংগ্রাম অবশ্যই হয়নি, একটা শান্তিপূর্ণ প্রসেসে তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তার উত্তরসূরিকে সেখানে বংশ পরম্পরায় ক্ষমতায় নিয়ে আসা হয়েছে। এই জিনিসগুলো আমরা সেখানে দেখতে পেয়েছি। এই 1688-এ যে রিভলিউশনসটা যেটা হচ্ছে, সেই রিভলিউশনস হওয়ার পেছনে বিশেষ করে যেটা বলা হয়, এই জন লকের একটা বিশেষ গুরুত্বপূর্ণ অবদান আছে। জন লকের একটা গুরুত্বপূর্ণ অবদান আছে বলে স্বীকার করা হয়। তার এই গ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1690-এ। তার এই আমরা দেখতে পাবো ট্রু ট্রিটিস অ্যান্ড গভর্নমেন্ট যে গ্রন্থটি আছে, তার বিখ্যাত দুটো গ্রন্থ আছে, একটা হচ্ছে ট্রু ট্রিটিস অ্যান্ড গভর্নমেন্ট, আর একটা বললাম এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে, এই দুটো গ্রন্থ। প্রথমটা তার প্রকাশিত হয়েছিল, মানে এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং তার প্রকাশিত হয়েছিল 1679-এ, যেখানে তার এই বেসিক যে ফিলসফিটা, তার যে এম্পেরিক্যাল ফিলসফি, সেই এম্পেরিক্যাল ফিলসফি প্রথম মানে যিনি নিয়ে আসলেন এই ইউরোপের মাটিতে, তিনি হচ্ছেন কিন্তু জন লক। এর আগেও তিনি একজন চেষ্টা করেছিলেন, ডেকার্ট এই এম্পেরিক্যাল ফিলসফিসটাকে নিয়ে আসার চেষ্টা করেছিলেন, বাট খুব একটা বেশি তিনি সাফল্য অর্জন করতে পারেন, তার আর্গুমেন্টগুলোর মধ্যে এতটা স্বচ্ছতা ছিল না। বাট পরবর্তীকালে আমরা দেখতে পাবো জন লক এই এম্পেরিসিজমের আইডিয়াস গুলোকে আমরা দেখতে পাবো, এম্পেরিক্যাল ফিলসফিসকে আরো এম্পেরিক্যাল ফিলসফিসকে, এক সেকেন্ড।
যাই হোক, এখানে তোমাদের 79 বললাম, এটা হচ্ছে 89 লেখা আছে গুগলে, ঠিক আছে, একটুখানি দেখে নেবে। এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং 1689, এবং সেকেন্ড যেটা হচ্ছে ট্রুটিটিস অ্যান্ড গভর্নমেন্ট 1690-তে প্রকাশিত হয়েছিল, এবং ট্রুটিটিস অ্যান্ড সিভিল গভর্নমেন্ট দুটো আলাদা আলাদা খণ্ডে কিন্তু প্রকাশিত হয়েছিল, ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট, মনে রাখবে, ঠিক আছে। এবং কোন পার্টে কি ছিল সেগুলো আমি তোমাদের বলবো, আলোচনায় আসবে, বারবার জিজ্ঞেস করেছে সেগুলো। এখানে আমরা কি পাচ্ছি, এখানে আলোচনায় আমরা পাচ্ছি যে তার এই গ্রন্থটি যখন প্রকাশিত হচ্ছে তখন তাকে বলা যেতে পারে যে এই গ্রন্থের দ্বারা বিশেষভাবে বলা যেতে পারে যে মানে তার আইডিয়াগুলো, তার ফিলসফিস গুলো বিশেষভাবে এখানে বলা যেতে পারে যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সেই সময় গ্লোরিয়াস রিভলিউশনস এর ক্ষেত্রে, এবং তাকে গ্লোরিয়াস রিভলিউশনস এর প্রবক্তাও বলা হয়, ঠিক আছে, তাকে অ্যাডভোকেটও বলা হয়। তো এই ধরনের বিষয় কতগুলো আমরা এখানে নোটিশ করব, এবং ফাইনালি আমরা দেখতে পেয়েছি যে গৌরবময় বিপ্লবের ফলে যে এক প্রকার সেখানে দেখবে যে সেখানে পার্লামেন্টারিয়ান মনার্কি সিস্টেম কিন্তু সেখানে এস্টাবলিশ হয়েছিল, পার্লামেন্টারিয়ান মনার্কি, যে পার্লামেন্টও থাকবে এবং রাজতন্ত্রও থাকবে, এবং তাদের ক্ষমতাকে সেখানে মেনে নেওয়া হয়েছে, পার্লামেন্টের ক্ষমতাকে মেনে নেওয়া হয়েছে, এটা আমরা সেখানে নোটিশ করব। এবং আমরা দেখতে পাবো যে এই ক্ষমতা যেহেতু এখানে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট এস্টাবলিশ হয়েছে, স্বাভাবিকভাবে আমরা সেখানে দেখতে পাবো যে রাজা উইলিয়াম সিংহাসন লাভ করেন, এবং তার রানীও এখানে কিন্তু মানে এই সিংহাসনে বসেন, এবং আমরা দেখতে পেয়েছি যে সেখানে কিন্তু নতুন একটা সিস্টেম সেখানে এস্টাবলিশ হয়েছিল। মোটামুটি ভাবে তোমরা দেখবে যে এই দুটো গ্রন্থে যে তিনি প্রথম গ্রন্থটিতে বিশেষ করে তিনি আমরা দেখতে পাবো যে ইউরোপে এই যে যেটা বললাম যে এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, এই গ্রন্থটিতে বিশেষ করে আমরা দেখতে পাবো কি যে এই গ্রন্থটিতে বিশেষভাবে আমাদের নজর কাটবে সেটা হচ্ছে তার ফিলসফি, এম্পেরিক্যাল ফিলসফি, যে বললাম এম্পেরিক্যাল ফিলসফি ডেকার্ট প্রথমে নিয়ে আসার চেষ্টা করেছিলেন, বাট কোনো তো বিশেষ তিনি সাফল্য অর্জন করতে পারেননি। এই ফিলসফিকে পরবর্তীকালে জন লক নিয়ে এসেছিলেন, যদিও যে জন লকের ফিলসফি অনেক বেশি পিওর, সেখানে কোনো নতুন কিছু অ্যাড করা যায় না, সেই রকম কিছু কিন্তু নয়, মানে ক্রিটিসাইজ করা যায় না, ক্রিটিসিজমের ঊর্ধ্বে তা কিন্তু নয়, অবশ্যই সেটা ক্রিটিসিজমের মধ্যে পড়ে, বাট তারপরেও শুরুটা যেহেতু তিনি যেভাবে করলেন এটা কিন্তু আগে কখনো কাউকে কিন্তু দেখা যায়নি। তো এম্পেরিক্যাল স্টাডিজ তিনি কিন্তু বলা যেতে পারে বা মেথড তিনি কিন্তু এখানে নিয়ে আসলেন যে নলেজ অ্যাকোয়ার করার ক্ষেত্রে। তো তার ফিলসফি ছিল এই ধরনের একটা ফিলসফি। তো এখানে আমরা দেখতে পাবো যে ফিলসফি নিয়ে যখন আমরা চর্চা করছি তখন আমরা দেখতে পাবো যে তিনি বিশেষ করে তখন ওই তার ফিলসফিতে ক্রিটিসাইজ করছেন। প্লেটো আমরা পড়ে আসলাম, প্লেটোর মেটাফিজিক্স পড়ে আসলাম, আমরা ভাববাদ পড়ে আসলাম, ভাববাদকে মেটাফিজিক্স বলা হয় বা আদর্শবাদ বলা হয়। তো মেটাফিজিক্স আমরা পড়ে আসলাম, সেখানে আমরা কি পেয়েছি, প্লেটোর মেটাফিজিক্সে আমরা পেয়েছি যে তিনি স্বতঃসিদ্ধ একটি সত্যকে ধরে নিচ্ছেন। স্বতঃসিদ্ধ সত্য মানে হচ্ছে ইউনিভার্সাল একটা ট্রুথ আছে, এবং সেই ট্রুথে আমরা কখনো পৌঁছতে পারবো না। চেষ্টা অবশ্যই জারি রাখতে হবে, তার বক্তব্য হচ্ছে, কিন্তু আমরা কখনো ওখানে পৌঁছতে পারবো না। তবে যত বেশি আমরা এগোনোর চেষ্টা করবো সেই ট্রুথের দিকে, তত বেশি আমরা কত কি পাবো না, আমাদের স্বাধীনতাকে আরো ইনক্রিজ করতে পারবো, আমাদের নিজেদের ডেভেলপমেন্ট ইনক্রিজ করতে পারবো, আমরা তত বেশি কিন্তু একেবারেই সত্যের কাছাকাছি এসে পৌঁছানোর চেষ্টা অবশ্যই করবো, এতে করে আমাদের ডেভেলপমেন্ট হবে। এই কথাগুলো তিনি বোঝানোর চেষ্টা করলেন যে অন্ধকার থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, বেসিক আইডিয়া হচ্ছে অন্ধকার থেকে বেরিয়ে আসতে পারবো, গুহার সেই অন্ধকার থেকে বেরিয়ে আসতে পারবো, ইলুশনস থেকে আমরা বেরিয়ে আসতে পারবো, এই কথাটা তিনি বোঝানোর চেষ্টা করেছিলেন এখানে। এবং তিনি বলেছিলেন যে জ্ঞান যে তৈরি হচ্ছে, জ্ঞান তৈরি হওয়ার পেছনে তিনি বলেছিলেন কি, জ্ঞান তৈরি হওয়ার পেছনে তিনি বলেছিলেন যে মনের একটা বড় ভূমিকা আছে, মন, হ্যাঁ, এখানে কিন্তু একটা বড় ভূমিকা আছে, মনের একটা বড় ভূমিকা আছে, এই কথাটি তিনি বলেছিলেন যে মনের সেই ভূমিকা আছে। ভূমিকাটা কিসে না, ভূমিকাটা হচ্ছে এটাই যে আমরা স্বতঃসিদ্ধ সত্যটাকে যে ধরে নিচ্ছি, যেটা পরবর্তীকালে আমরা এখানে হবস পড়তে এসেও দেখলাম যে যেটাকে জিওমেট্রিক্যাল ফর্মুলা বলা হচ্ছে, যে জিওমেট্রিতে যেভাবে এক্স মনে মনে ধরে নেওয়া হচ্ছে, যে ধরে নিচ্ছে আমি স্বতঃসিদ্ধ কিছু একটা সত্য আছে, ইউনিভার্সাল একটা হোল আছে, সেই হোলটাকে আমি সত্য ধরে সেটাকে আমি সেখান থেকে ফর্মুলা করে বা র্যাশনালিটি এখানে অ্যাপ্লাই করতে 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 আমি যে জায়গায় পৌঁছচ্ছি, যে ডিসিশনসে আমি পৌঁছচ্ছি, সেই ডিসিশনটা কিন্তু র্যাশনাল ডিসিশনস হচ্ছে, এবং সেটা কিন্তু প্রমাণিত, সেটা কিন্তু সত্য, এবং এইরকম ভাবে আমি সত্যের কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করছি। তো কোথাও গিয়ে শুরুতে যখন আমি মনের ভাবনার জায়গা থেকে নিজেকে শুরু করছি, তো তখন মনের একটা অবস্থানকে আমি মেনে নিচ্ছি, তার মানে যে মন সেখানে আমার যে বুঝে গেছে যে স্বতঃসিদ্ধ সত্য বলে কিছু একটা আছে, ইউনিভার্সাল ট্রুথ বলে কিছু একটা আছে, তো সেখান থেকে শুরু করবো আমি জার্নিটা। তাহলে এই ধরনের একটা ভাবনাতে তিনি মনের যে যে রোল সেটাকে তিনি স্বীকার করেছেন, এটা আমরা প্লেটোর মধ্যে পেয়েছি, প্লেটো কিছুদিন আগে চর্চা করলাম তখন আমরা পেয়েছি। আমার বক্তব্য হচ্ছে যে এই ধরনের বেসিক
মানে নলেজ তৈরি হয় যে মনের ভাবনা থেকে, মনের একটা গুরুত্বপূর্ণ রোল আছে, এটা কিন্তু বাস্তব সত্য নয়। এবং প্লেটো তো এটাও বলেছিলেন যে পঞ্চ ইন্দ্রিয় দিয়ে, যেটা তিনি সক্রেটিসের ভাবনায় পেয়েছিলেন, সক্রেটিসের আইডিয়াতে যেটা পেয়েছিলেন, যে মেটাফিজিক্সের আইডিয়ায়, তিনি বলেছিলেন কি, বলেছিলেন যে আমাদের এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমরা সমস্ত কিছু অবজার্ভ করতে পারি না। মানে আমরা আমরা পঞ্চ ইন্দ্রিয় কিন্তু সত্যকে আমরা জানতে পারি না, আমরা একটা সত্যের ছোট্ট একটা অংশ মাত্র। তো সেই ছোট্ট একটা অংশ হয়ে আমরা সার্বিকটাকে কিভাবে বিচার করতে পারি? তো স্বাভাবিকভাবে তিনি বলেছিলেন যে পঞ্চ ইন্দ্রিয় যেটা আছে সেটা দিয়ে আমরা সবকিছুকে উপলব্ধি করতে পারি না। এবং পঞ্চ ইন্দ্রিয়কে যদি আমরা বন্ধ করেও রাখি, আমাদের সেন্সটাকে যদি আমরা বন্ধ করে রাখি, তারপরেও আমরা কি হবে, যে মনের যে শক্তি, মনের যে পাওয়ার, সেই পাওয়ার দিয়ে আমরা কি করতে পারি না, জ্ঞান অর্জনের দিকে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারি। এই কথাটা তিনি বলেছিলেন। এবং তিনি এখানে মনের তার মানে রোলটাকে স্বীকার করলেন, এবং পঞ্চ ইন্দ্রিয়কে বন্ধ করে দিয়ে তিনি এই দিয়েও জ্ঞান অর্জন করা যায়, এই কথাটি তিনি বলেছিলেন সেখানে। যেমন আমি বলেছিলাম যে প্রথম যিনি গুহা থেকে বেরিয়ে গেলেন তিনি কে, কিভাবে জানলেন গুহা থেকে তাকে বেরিয়ে যেতে হবে? তো তাকে তিনি এটা তখন ধরেই নিচ্ছেন এক প্রকার প্লেটো ওই জায়গাতে, যে তার মানে ওর মনের ভেতরেই কিন্তু একটা কি রয়েছে না, একটা কিন্তু একটা একটা ইটার্নাল একটা কিন্তু ট্রুথ রয়েছে, একটা অবস্থান রয়েছে, নলেজের একটা অবস্থান রয়েছে। সেই নলেজটাই কিন্তু তাকে চালিত করছে একটা বড় নলেজের দিকে নিয়ে যাচ্ছে তাকে, তাকে লিড করছে আরো বেশি করে সত্যের কাছাকাছি। তো এই বিষয়টা তিনি বলার চেষ্টা করলেন যে মানুষের ভেতরেই এই জিনিসটা রয়েছে, এবং সেটা এখন মানুষ জন্মগ্রহণ করার পরপরই সে সেটা পেয়েছে, এবং এক প্রকার বলতে পারো যে হ্যাঁ, ঈশ্বর প্রদত্ত, যে প্রত্যেকটা মানুষের মধ্যে এই জিনিসটা আছে, তিনি বলার চেষ্টা করলেন। লকি সেটাকে ক্রিটিসাইজ করছে এবং খুব সুন্দর কথা বলেছেন, যেটা আমি খুব মানে আমি আমি এটা খুব বিশ্বাস করি, যে মানুষের মন, তিনি বলার চেষ্টা করছেন যে এটা একেবারেই সত্য কথা নয় যে ইন্দ্রিয় লোক দিয়ে সেখানে কি হতে পারে না, ইন্দ্রিয় দিয়ে, সেন্স দিয়ে সেখানে জ্ঞান অর্জন করা যেতে পারে না। তিনি বলার চেষ্টা করলেন যে না, ইন্দ্রিয়ের একটা বড় রোল আছে, সেন্সের একটা বড় রোল আছে, যে সেন্স কি করতে পারে, সেন্স কিন্তু সত্যকে জানতে পারে। এবং যা কিছু পৃথিবীতে আছে, ইনক্লুডিং স্টেট সিস্টেমও যেটা তৈরি হয়েছে, স্টেট থিওরি যখন আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করব এই ফিলসফির চর্চার পর, তখনই আমি তোমাদের বলবো যে ইনক্লুডিং স্টেট, তিনি বলার চেষ্টা করছেন যে স্টেটের মধ্যেও কিন্তু, স্টেটকেও কিন্তু এই নিজের এই অভিজ্ঞতার জ্ঞান দিয়ে সঞ্চয় করা যেতে পারে। অর্থাৎ ভাবনার কোনো প্রয়োজন নেই, মানে ভাবতে হবে আমাকে ওই ঈশ্বর প্রদত্ত কোনো জ্ঞান আমার ভেতরে রয়েছে, বা আমার ভেতরে কোনো ইটার্নাল কোনো ট্রুথ রয়েছে, সেটাই আমাকে তাড়িত করছে নলেজের দিকে, সত্যের কাছাকাছি পৌঁছে নিয়ে যাচ্ছে, গুহা থেকে আমাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাচ্ছে, এইরকম কোনো ব্যাপার নেই। ইনি এসে এটাকে টোটালি অপোজিট কথা বলার চেষ্টা বললেন। তিনি বলার চেষ্টা করছেন এইরকম ভাবে যে ব্যক্তি, প্রত্যেকটা মানুষ যখন জন্মগ্রহণ করেছে তখন সে সাদা খাতা নিয়ে জন্মগ্রহণ করেছে। যেমন মার্কেট থেকে আমরা, কলেজ স্ট্রিট থেকে যখন আমরা ওই সাদা পেজ কিনে নিয়ে আসি, কতগুলো সাদা পেজ, তো সেই সাদা পেজে আমরা যেরকম ভাবে সেটাতে আঁকিবুকি করি বা যা কিছু লিখি, সেই অনুসারে সেটার একটা পরিচয় তৈরি হয়, সেই অনুসারে সেটার একটা কিন্তু, সেই অনুসারে সেটা একটা আইডেন্টিটি তৈরি হয়, বা বলতে বলতে সেই অনুসারে সেটার একটা কি হয় না, নলেজ তৈরি হয়, নলেজ। তো এইরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি, এনার বক্তব্য হচ্ছে যে প্রত্যেকটা মানুষ যখন সে জন্মগ্রহণ করেছে, সে হচ্ছে একেবারে সাদা খাতা নিয়ে, তার মনটা একেবারে সাদা পৃষ্ঠার মতো, সেখানে কোনো দাগ নেই। কিন্তু সে ধীরে 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 কি করছে, যখন সমাজে সে মিশছে, সে শুনছে, জানছে, অর্থাৎ তার সেন্স গুলোকে যখন সে কাজে লাগাচ্ছে, তখন স্বাভাবিকভাবে তার মধ্যে কি ঘটছে, তিনি বলার চেষ্টা করলেন, তার মধ্যে কিন্তু অভিজ্ঞতা তৈরি হচ্ছে, এম্পেরিসিজম তৈরি হয়, তার এম্পেরিক্যাল ভিউ তৈরি হচ্ছে তার মধ্যে, এম্পেরিক্যাল ভিউ তৈরি হচ্ছে, তার অভিজ্ঞতা সঞ্চয় সে করছে। কিন্তু তিনি বললেন এই অভিজ্ঞতা দুটো প্রসেসে হচ্ছে, এই দুটো প্রসেসের একটা প্রসেস ঠিকঠাক, সেকেন্ড প্রসেসটা নিয়ে একটুখানি গন্ডগোল আছে, যেখানে আমরা অবশ্যই সমালোচনা করব। প্রথম প্রসেসটাকে তিনি এখানে কি বলছেন, প্রথম প্রসেসটাকে তিনি বলছেন এখানে সেন্সেশন। সেন্সেশনস মানে হচ্ছে সংবেদন। প্রথম প্রসেসটাকে তিনি বলছেন বা সোর্স বলেছেন যে নলেজ যে তৈরি হচ্ছে মানুষের মধ্যে, যেটাকে আমি অভিজ্ঞতা বলছি, যে অভিজ্ঞতার মধ্যে যে নলেজের তৈরি হচ্ছে, নলেজ জেনারেট হচ্ছে, তার বক্তব্য হচ্ছে এখানে যে দুটো সোর্সকে এখানে কাজে লাগিয়ে হচ্ছে। একটা সোর্সকে তিনি কি বলছেন, সেন্সেশন বলছেন। সেন্সেশনস বিষয়টাকে, সেন্সেশনসকে বাংলায় বলা হয় সংবেদন বা সংবেদন। সংবেদন মানে হচ্ছে যেটা এক প্রকার মানুষ কি করছে, যে এক প্রকার বলতে পারো যে যা কিছু সে দেখছে সমাজের মধ্যে, বা যা কিছু যে শুনছে, সেটা কি করছে, তার মনের ভেতরে প্রবেশ করছে, তার মনের ভেতরে প্রবেশ করছে। অর্থাৎ বাইরের জগতে যা কিছু সে দেখছে, তার সেন্স দিয়ে যা কিছু সে উপলব্ধি করছে, তো সেই উপলব্ধি কি করছে, বা সেই আর কি ইনফরমেশন গুলো বলতে পারো, তার ভেতরে প্রবেশ করছে, তার মনের ভেতরে প্রবেশ করছে, তার ভেতরে প্রবেশ করছে, ব্যক্তির ভেতরে প্রবেশ করছে বলা যেতে পারে, মনকে এখানে বলা উচিত হবে না। তো এখানে কিন্তু ব্যক্তির ভেতরে প্রবেশ করছে, এবং যখন সেটা প্রবেশ করছে তখন কি হচ্ছে, তিনি বলছেন যে ওটা এসে রিফ্লেক্ট করছে আবার,
ওটা এসে সেকেন্ডে তিনি বলার চেষ্টা করছেন যে সেটা চ্যানেলের মাধ্যমে তো প্রবেশ করলো, অর্থাৎ ধরো আমি কান দিয়ে শুনলাম, কানটা আমার হচ্ছে কি এখানে এক প্রকার সেন্সেশন। তো এটা আমার কি করলো, কোন একটা শব্দ শুনছে, যেমন তোমরা শুনছো, শোনার পর কি হচ্ছে তোমাদের কানে সেটা ঢুকে, কান দিয়ে ঢুকে হয়তো তোমাদের যেখানে প্রসেস হবে ঠিক সেই জায়গাতে হয়তো আমাদের বডি পৌঁছচ্ছে, পৌঁছানোর পর কি করছে, ওই জায়গাটাতে ওনার বক্তব্য হচ্ছে সেকেন্ড ফাংশন হচ্ছে কি যে ওখান থেকে ও রিফ্লেক্ট করছে। রিফ্লেক্ট কোন দিকে করছে, রিফ্লেক্ট করছে ও বলছে যে এটা কিন্তু ওই যেটাকে বলা হচ্ছে যে জ্ঞানের দিকে রিফ্লেক্ট করছে। ইনফরমেশন হয়ে ঢুকলো কিন্তু রিফ্লেক্ট হয়ে বেরোলো কোথা থেকে, রিফ্লেক্ট হয়ে বেরোলো সে জ্ঞান হয়ে, ঠিক আছে, অভিজ্ঞতা হয়ে সেখান থেকে বেরোচ্ছে, অর্থাৎ অভিজ্ঞতা হচ্ছে, অভিজ্ঞতাটাকে তিনি এখানে জ্ঞান বলছেন বা নলেজ বলছেন। তো তিনি এইরকম ভাবে বলার চেষ্টা করলেন যে মানুষ সাদা খাতা নিয়ে জন্মগ্রহণ করেছে, কিন্তু তার ফাইভ সেন্স দিয়ে বা সেন্স পাওয়ারটাকে কাজে লাগিয়ে মানুষ কি করছে, প্রত্যেকদিন নতুন কিছু জানছে, শুনছে। তো সেই 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 ইন্দ্রিয়গুলি দিয়ে যখন ভেতরে তার সেই নলেজ প্রবেশ করছে, তারপরে আমরা কি দেখতে পাচ্ছি, সেটা রিফ্লেক্ট করে নলেজের আকারে কিন্তু বেরিয়ে আসছে। তো তিনি বললেন যে প্রত্যেকটা মানুষ তার নিজের উন্নতি যে সাধন করছে, তার যে বিকাশ ঘটছে, তারা যে এক জায়গা থেকে আরেক জায়গায় এগিয়ে যাচ্ছে, তাদের যা কিছু হচ্ছে তাদের নিজেদের উন্নতি অবনতি, সবার পেছনে কিন্তু এই মিডিয়ামটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেটা কি, তিনি বলছেন অভিজ্ঞতা। তো এখানে কোনো ভাবনার বিষয় নেই যে আমার ভেতরে নিজের থেকে জ্ঞান আছে, আমি এবার হাঁটতে শুরু করব, আরো বেরিয়ে এগোনোর চেষ্টা করব, অর্থাৎ আমি ভাবনার জগৎ থেকে শুরু করব, একটা জিরো থেকে শুরু করব, ইউনিভার্সাল হোল থেকে শুরু করব, ইউনিভার্সাল ট্রুথ থেকে শুরু করব, জিওমেট্রি সেই এক্স এর ফর্মুলা থেকে শুরু করব, না, ওই ধরনের কোনো ব্যাপার এখানে নেই। যেটা তিনি এখানে বলার চেষ্টা করলেন সেটা হচ্ছে ফাইভ সেন্সকে কাজে লাগিয়ে মানুষ কি করছে, তার সেন্সকে কাজে লাগিয়ে মানুষ অভিজ্ঞতা সঞ্চয় করছে, সেই অভিজ্ঞতাগুলো গিয়ে ভেতরে তার রিফ্লেক্টেড হচ্ছে, অর্থাৎ সেন্সেশন, তারপরে রিফ্লেকশন, সেন্সেশন রিফ্লেকশন হয়ে নলেজের আকারে সেটা বেরিয়ে আসছে। তো এটাকে তিনি এখানে নলেজ বলার চেষ্টা করেন। তো সরাসরি তার মানে একবার বুঝতেই পারছো যে এখানে তার বস্তুবাদী ভাবনাগুলোকে এখানে তিনি তার মানে গ্রহণ করছেন। এক প্রকার সরাসরি তিনি এখানে কি করছেন, যে মেটেরিয়ালিস্টিক যে 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 অবস্থা সেটাকে তিনি স্বীকার করছেন। হুম, সেটাকে তিনি স্বীকার করছেন, এটা কিন্তু আমরা নোটিশ করছি যে এক প্রকার তিনি এখানে ব্যক্তিকে স্বয়ং সম্পূর্ণ করলেন। ব্যক্তিকে কোনো ওই আইডিয়ার উপরে কিন্তু কোনো ভাবনা উপর, কোনো আইডিয়ার উপরে বা কোনো ওই আলোক ধাঁধার উপরে তিনি কিন্তু ওনাকে কি করলেন না, চালিত, ওখান থেকে শুরুটা করলেন না। শুরুটা যেখান থেকে তিনি করলেন সেখানে একেবারে সেটা হচ্ছে বাস্তবিক সত্য থেকে তিনি শুরু করলেন, যেটা অবজার্ভ করা যায়, যেটা হয়তো দেখা যায়, যেটা ছোঁয়া যায়, যেটা শোনা যায়, যেটা দেখা যায়, যেটা হয়তো টেস্ট করা যায়, এই ধরনের ভাবনা থেকে তিনি শুরু করলেন ব্যক্তির জীবনযাত্রা। এবং এভাবেই মানুষের মধ্যে প্রত্যেকদিন নলেজ জেনারেট হচ্ছে। মানে ধরে নাও আমি যদি বলি যে আমার হাতে এটা কি, তোমরা যদি এখন জিজ্ঞেস করো স্যার আপনার হাতে এটা কি, তাহলে আমাকে এখন এটাকে কি করতে হবে, টাচ করতে হবে। তাহলে আমি টাচ করলাম, টাচ করে আমি বললাম যে এটা একটা লোহার বাক্স টাইপের বা একটা স্টিলের বাক্স টাইপের বা কাচের বাক্স টাইপের, যেখানে কি আছে, যেখানে যেখানে অনেক ধরনের মেটেরিয়ালস আছে, এবং এটা কি করছে না, এটা আমাকে তোমাদের সঙ্গে কমিউনিকেট করতে হেল্প করছে। এই কথাটা যদি আমি তোমাদেরকে বলি তাহলে কি হবে, এটাতে একটা আমি ছোঁয়ার পর আমার এটার সম্পর্কে একটা কিন্তু যে এটার যে আইডেন্টিটি আছে সেই আইডেন্টিটি আমি জেনারেট করলাম। তার মানে এখানে তিনি বোঝানোর চেষ্টা করছেন যে এটা সরাসরি যে আমি ছুঁয়ে এটাতে অনুভব করছি, এটাতে আমার একটা কিন্তু কি আছে না, আমার একটা কিন্তু অভিজ্ঞতা কাজ করছে। তো অভিজ্ঞতার মাধ্যমে তিনি এইভাবে বোঝানোর চেষ্টা করলেন কি যে নলেজ জেনারেট হয়। তো এটাকে যদি আমি মোবাইল বলি এবং এটা যদি এই ধরনের কাজ করছে, এটা যদি আমি বলি যে কমিউনিকেশন এর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তাহলে এটাকে ব্যবহার করার পরেই আমি কিন্তু এটা বলতে পারছি। না ব্যবহার করে আমি তো এটা কথা বলতে পারবো না, কারণ এটার সম্পর্কে আমার সম্যক আগে থেকে কোনো ধারণা নেই। কিন্তু প্লেটো এই জায়গাতে কি বলতেন না, প্লেটো বলতেন না মানুষের আগে থেকে একটা সম্যক ধারণা আছে, ইউনিভার্সাল হোল সম্পর্কে তার আইডিয়া আছে। কিন্তু এই ধরনের বাস্তববাদী থিঙ্কারদের বক্তব্যটা হচ্ছে, এবং মোটামুটি মনে রাখবে যারা উদারবাদী হয় তারা এই ফিলোসফির এই জায়গাটাতে অনেকটা বেশি বাস্তব, তারা কিন্তু ওই ভাবনার জায়গাগুলোকে এত বেশি সমর্থন করে না। সমস্ত থিঙ্কার্সদের মধ্যেই মোটামুটি এরপর থেকে যত লিবারেল থিঙ্কার্স দেখবে তোমরা, সমস্ত থিঙ্কার্সদের মধ্যে এই বেসিক আইডিয়াটা পাবে। তো এইভাবে তিনি এখানে বলার চেষ্টা করলেন যে আমাদের অভিজ্ঞতার মাধ্যমে কি হচ্ছে না, জ্ঞান জেনারেট হচ্ছে, নলেজ জেনারেট হচ্ছে, এবং সেই নলেজে আমাদেরকে কি করছে না, আমাদেরকে আমাদের অবস্থার পরিবর্তন ঘটাতে হেল্প করছে। এই এই কথাগুলি তিনি বললেন যে এইরকম একটা ফিলসফি তিনি দিলেন, যে ফিলসফিটাকে কমপ্লিটলি বলা যেতে পারে এম্পেরিক্যাল ফিলসফি, যে অভিজ্ঞতার উপরে তিনি দাঁড় করালেন এই ফিলসফিটাকে। এই অবস্থাটা তিনি নির্মাণ করার আমাদের সামনে চেষ্টা করলেন। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে যে এই যে তিনি এখানে যে মনের ভূমিকাটাকে যে ইগনোর করলেন, কোথায় ইগনোর করলেন, তিনি বললেন যে এখানে কি হচ্ছে, সেন্সেশনের মাধ্যমে হয়তো জ্ঞান প্রবেশ করছে, ইনফরমেশন প্রবেশ করছে, সেটা রিফ্লেক্ট হচ্ছে, রিফ্লেক্ট হয়ে সেটা হচ্ছে জ্ঞানের আকারে বেরিয়ে আসছে, যেটাকে আমরা অভিজ্ঞতা বলছি, অভিজ্ঞতাটা জ্ঞানের আকারে বেরিয়ে আসছে। অভিজ্ঞতার দরজায় পৌঁছলো, সেটা জ্ঞান হয়ে বেরিয়ে আসছে, ওকে ফাইন। কিন্তু কথাটা হচ্ছে রিফ্লেকশনটা কে করাচ্ছে, রিফ্লেকশন যে হচ্ছে সেটা আমি বুঝতে পারছি কি করে, এই কোয়েশ্চেন্সটা কিন্তু পরবর্তীকালে যারা হচ্ছে ওই বলা যেতে পারে এম্পেরিসিস্ট যারা আছেন, যারা
যারা ওই আইডিয়ালিস্ট আছেন, যারা হচ্ছে মেটাফিজিক্সে বা বিশ্বাস করেন, তাদের বক্তব্যটা হচ্ছে এটাই যে তুমি মনের অস্তিত্বটাকে স্বীকার করছো না, কিন্তু আমাকে এই উত্তরটা দাও যে তোমার ভেতরে ইনফরমেশন প্রবেশ করলো আর ডিরেক্ট সেটা রিফ্লেক্টেড করে গেল, তুমি বুঝতে পারলে কি করে সেটা রিফ্লেক্ট করেছে? ভেতর থেকে এটা রিফ্লেক্টেড হচ্ছে, তুমি বাইরের ক্রিয়া কি হচ্ছে সেটা তুমি বুঝতে পারছো। আমি তোমাদের সঙ্গে কথা বলছি, তোমরা আমাকে দেখতে পাচ্ছ, আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি, ইটস ফাইন। এটা সম্পর্কে হয়তো সেখানে একটা বাস্তবতা আছে, কিন্তু মনের ভেতরে তোমার কি চলছে এটা তোমাকে কে বলছে? তুমি কোন সেন্সকে কাজে লাগিয়ে সেখানে সেটা বোঝার চেষ্টা করছো? তো মনের ভেতরে কি চলছে এটা বোঝার জন্য মনেরই তোমার রোল রাখবে। তুমি চোখ দিয়ে দেখতে পাবে না, এটা মুখ দিয়ে বোঝা যায় না। মানে এখন তোমরা মনে মনে কি ভাবছো আমার পক্ষে বোঝা সম্ভব নয়। যে আমার ক্লাসটা করতে তোমাদের ভালো লাগছে কি লাগছে না, তোমাদের মাইন্ড ডিস্ট্রাক্ট হয়েছে কি হয়েছে হচ্ছে না, সেটা আমি বুঝবো কি করে? বোঝার ক্ষমতা নেই। তো এটা একমাত্র তোমরা, আমি এখন যদি বলি যে তোমরা মন দিয়ে শুনছো না, তাহলে এটা আমার মন গড়া কথাই হবে, কারণ আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি না, আমি তোমাদের দেখতে পাচ্ছি না। কাজে এখানে এখন সমালোচকদের প্রশ্নটা হচ্ছে এইরকম যে যারা আরো পরবর্তীকালের ইম্পেরিসিস্ট এবং পরবর্তীকালে যারা এনাকে ক্রিটিসাইজ করেছেন আইডিয়ালিস্ট, যারা মেটাফিজিক্সে বিশ্বাস করেন প্লেটোর মতো, তাদের বক্তব্য হচ্ছে এটাই যে তুমি বাইরের জগতে কি হচ্ছে সেটা দেখতে পাচ্ছ, ওকে ফাইন, আমি বিশ্বাস করছি তুমি সেই জায়গায় অভিজ্ঞতাবাদী, হ্যাঁ, কিন্তু মনের ভেতরে তোমার কি চলছে এটা তোমাকে কে বললো? এটা তো তোমাকে কেউ তো বলেছে। তার মানে সেখানে মনের একটা কিন্তু রোল আছে, তোমাকে এটা স্বীকার করতে হবে। তো মন তোমাকে এই কথাটা বলছে। তো এইরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি কি, এইরকম ভাবে তিনি আমাদের সামনে যে প্রেজেন্টেশনটা দিলেন সেটা একটুখানি একটুখানি বলা যেতে পারে যে লিমিটেড প্রেজেন্টেশন উপস্থিত করলেন। এম্পিরিসিজমের রাস্তাটা তিনি জেনারেট করে দিলেন, খুব সুন্দর একটা আইডিয়া দিয়ে শুরুটা করে দিলেন, বাট সেটাকে কমপ্লিট করতে পারলেন না, ইনকমপ্লিট ব্যাপারটাকে ছেড়ে দিলেন। পরবর্তীকালে এসে অন্যান্যরা এটাকে কমপ্লিট করার অবশ্যই চেষ্টা করেছেন, বাট শুরুটা তিনি কিন্তু করে দিলেন যে আইডিয়াটা, যে মেথডটা এম্পেরিক্যাল মেথড, কোন একটা সিস্টেমসকে জানার, অভিজ্ঞতার ভিত্তিতে কোন একটা সিদ্ধান্তে পৌঁছানোর বা অবস্থার মধ্যে যে পরিবর্তন হচ্ছে সেটাকে বোঝার, এই রাস্তাটা কিন্তু প্রথম কোন ইউরোপে মডার্ন পিরিয়ডে এসে যদি কেউ তৈরি করেছেন, রাস্তাটা ক্রিয়েট করেছেন, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন জন লক। তো এইরকম ভাবে আমরা তার ফিলোসফিটা নোটিশ করবো, এম্পেরিক্যাল ফিলোসফির উপরে তিনি কিন্তু এখানে আস্থা রেখেছেন এইরকম ভাবে। এরপরে তোমরা আলোচনায় পাবে এইরকম ভাবে, তোমরা দেখবে যে এরপরে তোমরা আলোচনায় যেটা পাবে সেটা হচ্ছে যে এবং তিনি পরবর্তীকালে তোমরা দেখবে যে ওই মানে এনআরআই, মানে আমি আসছি না ওই জায়গায়, আমি পড়াবো তখনই বলবো, এখন পরের গুলো আগে বললেন আপনি। তো এইরকম ভাবে আমরা দেখতে পাবো যে তিনি বললেন কি, যে মানুষের যেই যে অবস্থা, অর্থাৎ মানুষ যে সুখ 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 যে অত্যধিক বেশি চাইছে, স্বাধীনতা চাইছে, তো স্বাধীনতা স্বাধীনতা এনশিওর করার মধ্য দিয়ে মানুষ তার সুখটাকে এনশিওর করতে পারবে। এবং এই সুখের অবস্থাটা তৈরি হবে যখন তিনি বলার চেষ্টা করছেন যে মানুষের মধ্যে নলেজের যখন উৎপত্তি হবে, এবং এই নলেজ কোনো ভাবনার জায়গা থেকে নয়, যেখানে ভাবনার জায়গা থেকে তৈরি হলে আলটিমেটলি গিয়ে হয়তো কি হতে পারে যে একটা ভাবনাশীল একটা হয়তো শক্তি তৈরি করে দেওয়া হতে পারে, যেটাকে এর আগে থিঙ্কার্সদের মধ্যে আমরা দেখতে পেলাম যে তারা কি করেছে, স্টেটের পাওয়ারটাকে অত্যধিক বাড়িয়ে দিয়েছে। কিন্তু এখানে যেহেতু একেবারে বাস্তবিক জায়গা থেকে তৈরি হয়েছে, কাজে বাস্তবিকতার উপরে তৈরি হওয়া যে স্টেট সিস্টেম, তার যে পাওয়ার, সেটাও অনেকটা বাস্তবিক হবে, সেটাও অনেকটা র্যাশনাল হবে, সেটাও অনেকটা কিন্তু চাক্ষুষ হবে। এমন হবে না যে সেটা মনের ভেতরে আমি যেহেতু মানে মানে সবকিছু দেখতে পাচ্ছি না, তাই স্টেটকে সর্বশক্তিমান হিসেবে ধরে নিতেই হবে আমাকে, কারণ ওনার দেখার ক্ষমতা আছে, আমার দেখার ক্ষমতা নেই। তো এই ধরনের কোন আইডিয়ার উপরে তিনি কিন্তু নিজেকে পরিচালিত করলেন না। এনার বক্তব্য হচ্ছে যে একেবারে বাস্তবতার উপরে যেহেতু আমি দাঁড় করিয়েছি সিস্টেমটাকে, বা এম্পেরিসিজমের উপরে যেহেতু মানুষ পরিচালিত হচ্ছে, তাদের জীবন পরিচালিত হচ্ছে, কাজে মানুষের জীবনে পরিবর্তন আসবে, স্বাধীনতা ইনশিওর হবে, সুখ আসবে তাদের জীবনে, যেগুলোকে পরবর্তীকালে দেখবে তোমরা বেনথাম তুলে ধরেছেন, জন স্টুয়ার্ট মিল তুলে ধরেছেন, প্রত্যেকে তুলে ধরেছেন। তো এনার বক্তব্য সেই সময় এটা ছিল, যেটাকে হেডোনিজম বলা হয়, সুখবাদের তত্ত্ব। এই সুখবাদের তত্ত্বে আমরা দেখতে পেয়েছি কি, বলার বক্তব্যটা হচ্ছে এটাই যে সেটা একবারে বাস্তবিকতার উপর দাঁড়িয়ে আছে, এম্পিরিসিজমের উপর দাঁড়িয়ে আছে। সেই ধরনের একটা কিন্তু ফিলসফি তিনি আমাদের দেওয়ার চেষ্টা করেছেন। এবার এখান থেকে তার এই বেসিক ফিলসফিটাকে যদি আমরা স্টেট থিওরির মধ্যে পলিটিক্যাল থটের মধ্যে যদি বলা ভালো, যদি আমরা আলোচনা অ্যাপ্লাই করি, তাহলে আমরা কি পাবো? পলিটিক্যাল থটের মধ্যে যখন আমরা এটাকে অ্যাপ্লাই করব, তখন যে বিষয়টি একেবারে সুন্দরভাবে বেরিয়ে আসে সেটা হচ্ছে যে বিশেষ করে তার এই আইডিয়াগুলো, তিনি যেমনটা বললাম যে ফিলসফির আইডিয়া, তিনি প্রথমে এসে কনসার্নিং, তিনি আসলে বলা যেতে পারে যে এই যে যেটা বললাম ট্রুটিটিস যে বইটি লিখেছিলেন, সেই বইটিতে তিনি তার স্টেট ফিলসফি বা পলিটিক্যাল থটটা দুটো ভাগে ভাগ করেছিলেন। কি বইটার নাম বললাম? এখানে এই যে ট্রুটিটিসে লিখেছিলেন তিনি, ট্রুটিটিসে দুটো ভাগে ভাগ করেছিলেন। প্রথম পার্টটা ছিল এখানে হচ্ছে an essay concerning certain false principles, নামগুলো ভালো করে লিখে নাও। an essay concerning certain false principles, an essay concerning certain false principles।
কিছু বলছো প্রার্থীরা? and essay concerning certain false principles, এই ধরনের একটা প্রথম তিনি পার্টটা আমাদের সামনে তুলে ধরলেন। সেকেন্ড যেটা তিনি আমাদের সামনে তুলে ধরলেন সেটা হচ্ছে an essay concerning the ট্রু শব্দটি ট্রু এবং অরিজিনাল দুটো শব্দই আছে। an essay concerning the true original extent and end of civil government। তো এই ধরনের দুটো পার্টে তিনি আমাদের সামনে কি করলেন, তার এই যে ট্রু ট্রিটিস অন গভর্নমেন্ট যে গ্রন্থটি সেটা আমাদের সামনে নিয়ে আসলেন 1690 ঠিক আছে 1690 তিনি এই গ্রন্থটি আমাদের সামনে নিয়ে আসলেন। স্যার দ্বিতীয় বইটার নাম আরেকবার বলবেন, পার্টটার নাম? দ্বিতীয় পার্টটার নাম হচ্ছে অ্যান এসে কনসার্নিং দ্য ট্রু অরিজিনাল, অ্যান এসে কনসার্নিং দ্য ট্রু অরিজিনাল এক্সটেন্ট, EXTENT এক্সটেন্ট অ্যান্ড অফ সিভিল গভর্নমেন্ট। বলো সোহিনী। স্যার বলছি ফার্স্ট পার্টে সেন্স আছে, উনি এটা বলেছিলেন, আর সেকেন্ড পার্টে ওই সেন্সটা নলেজ হয়ে আসছে, ওটা সেকেন্ড পার্টে তাই তো? না না মানে রিফ্লেকশন হয়ে অভিজ্ঞতার মাধ্যমে নলেজ হয়ে বেড়েছে, ওটা সেকেন্ড পার্ট? না না না। না আমি আসছি, ওখানে আসছি। ফিলোসফিটার জন্য আলাদা বই ছিল, স্টেট থিওরিটাকে অ্যাপ্লাই করলেন তিনি অন্য একটা বই। আসছে ওই জায়গায়। তো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, an essay concerning certain false principles, তার এটা ফার্স্ট পার্ট ছিল। সেকেন্ড পার্ট যেটা বলা যেতে পারে, যেটা যে শিরোনাম ছিল সেটা হচ্ছে an essay concerning the true original extent and end of civil government। এই দুটো তার কিন্তু বেসিক পার্ট ছিল এই বইটার, যে পার্টগুলিতে তিনি আলোচনা করেছেন কি এই বিষয়গুলো। প্রথম ভাগে তিনি কি আলোচনা করেছেন, অভিজ্ঞতাবাদী হিসেবে যেখানে যা করণীয় ছিল তার সেটা তিনি তুলে ধরেছেন। বিশেষ করে তিনি এই যেটা আমরা দেখতে পাবো যে তিনি এই প্রথম পার্টে এই এসে কনসার্নিং সার্টেন ফলস প্রিন্সিপলস, ফলস শব্দটা মনে রাখবে, ফলস। তো এই ফলস প্রিন্সিপালে তিনি কি করছেন, মেইনলি সেই সময়কার যে ডিভাইন থিওরিজ গুলো ছিল সেই ডিভাইন থিওরিজ গুলোকে তিনি ক্রিটিসাইজ করছেন। ডিভাইন থিওরি কোনগুলো? ডিভাইন থিওরি হচ্ছে সেই সময়কার ডিভাইন থিওরিস্ট একজন বড় ছিলেন, বড় মাপের ডিভাইন থিওরিস্ট ছিলেন, তার নাম হচ্ছে রবার্ট ফিলমার। রবার্ট ফিলমার একজন বিখ্যাত নাম ডিভাইন থিওরি। তিনি ডিভাইন থিওরি মানে হচ্ছে ঐশ্বরিক তত্ত্ব, ওই ঈশ্বরকে সর্বশক্তিমান ভেবে নেয় যে তত্ত্ব, সেই তত্ত্ব। তো ঐশ্বরিক যে তত্ত্ব রবার্ট ফিলমারের হাত ধরে যেটা প্রসিদ্ধ হয়েছিল, সেই ঐশ্বরিক তত্ত্ব এখানে তিনি ক্রিটিসাইজ করলেন, বললেন এগুলোকে ফলস প্রিন্সিপলস হিসেবে এগুলোকে দেখানোর চেষ্টা করলেন, যে ঐশ্বরিক যে তত্ত্ব তার যে প্রিন্সিপলস গুলো সেগুলো ফলস প্রিন্সিপলস। তো এই বইটাতে তিনি ওগুলোকে তুলে ধরলেন, বা বলতে পারো রবার্ট ফিলমারকে ক্রিটিসাইজ করলেন। কে ছিলেন এই রবার্ট ফিলমার? রবার্ট ফিলমার ছিলেন সেই সময়কার, তোমরা দেখবে যে সমকালীন রবার্ট ফিলমার আমরা দেখতে পাবো প্রথম চার্লসের একজন প্রিয় ভাজন ছিলেন, মানে খুব কাছের মানুষ ছিলেন। প্রথম চার্লস কে ছিলেন? ফার্স্ট চার্লস ছিলেন, আমরা দেখতে পাবো এখানে ব্রিটেনের রাজা। ব্রিটেনের রাজা ফার্স্ট চার্লসের তিনি খুব কাছের মানুষ হওয়ার সুবাদে আমরা দেখতে পেয়েছি, এবং তিনি রাজার কাছ থেকে এখানে নাইটহুড উপাধিও পেয়েছিলেন, নাইটহুড সম্মান পেয়েছিলেন, অ্যাওয়ার্ড পেয়েছিলেন বলতে পারো। যেহেতু তিনি সম্মান পেয়েছেন, স্বাভাবিকভাবেই তার একটা রাজশক্তির প্রতি একটা বলতে পারো যে একটা মোহ তৈরি হয়েছিল, বা রাজশক্তির প্রতি একটা আনুগত্য প্রদান করার জন্য তিনি এই ধরনের একটা থিওরি লিখেছিলেন, যেখানে তিনি বলেছিলেন কি রাজাই হচ্ছে সর্বশক্তির আধার, রাজাই হচ্ছে সর্বশক্তির আধার। তিনি এখানে এই থিওরিতে বলেছিলেন প্রথমে যে এখানে ঈশ্বর প্রথমে কি করেছে, ঈশ্বর প্রথমে আদম তৈরি করেছে, আদম মানে একজন মানুষ তৈরি করেছে, যে মানুষকে তার নিজের স্ত্রী এবং তার যে সন্তান আছে তাদের উপর এক প্রকার একটা সুপ্রিম অথরিটি দিয়েছে। অর্থাৎ ঈশ্বর প্রথমে আদমকে তৈরি করলো, আদম হলো ঈশ্বরের এক প্রকার প্রতিনিধি, এবং সেই প্রতিনিধি কি করলো, তার নিজের স্ত্রী এবং তার সন্তানদের উপর এক প্রকার অথরিটি পেয়ে গেল, তাদেরকে শাসন করার। তো এইরকম ভাবে আদমের পরবর্তীকালে তার উত্তর পুরুষরা এসে কি করলো, তার বংশ পরম্পরায় তারা তাদের উত্তর পুরুষের উপর আবার কিন্তু শাসন করার অধিকার পেল। তো এইরকম ভাবে এটা যত বেশি সময় এগিয়েছে তত বেশি কি হয়েছে, ধীরে 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 এই জায়গাটাতে দখল করে নিয়েছে কে না, রাজার ক্ষমতা কিন্তু উঠে এসেছে। অর্থাৎ এই আদমদেরই এখানে তিনি বলার চেষ্টা করলেন যে উত্তর পুরুষ হিসেবে উঠে এসেছে রাজা, এবং সেই কারণে যেহেতু ঈশ্বরের সরাসরি বংশধর বলা যেতে পারে, এক প্রকার ঈশ্বরের প্রতিনিধি বলা যেতে পারে, সর্বশক্তি বা সুবরেন পাওয়ার প্রদান করা একজন আদমের যেহেতু উত্তর পুরুষ, তো স্বাভাবিকভাবে রাজা কিন্তু এখানে সেই আদমের উত্তর পুরুষ, এবং রাজাকে এই কারণে আনুগত্য প্রদান করতে হবে। ঈশ্বরের শক্তিকে যেমন চ্যালেঞ্জ জানানো যাবে না, কারণ তো অসীম ক্ষমতার অধিকারী ঈশ্বর, তাকে চ্যালেঞ্জ জানানো যাবে না, কাজেই রাজাকেও এখানে কিন্তু চ্যালেঞ্জ জানানো যাবে না। রাজার এখানে অথরিটি আছে যে তার সমস্ত প্রজাদের উপর, যারা তার সন্তান তুল্য, তো সেই সন্তান তুল্য মানুষদের উপরে সে কি করবে, কর্তৃত্ব আরোপ করবে।
কর্তৃত্ব আরোপ করবে এবং জনগণকেও এখানে কিন্তু রাজার কর্তৃত্ব মেনে নিতে হবে। এবং এখানে কিন্তু বিরোধিতার কোনো প্রসঙ্গই নেই, স্বাধীনতা তো প্রসঙ্গই নেই, মানে স্বাধীনতাটাকে বিশেষ করে তিনি এখানে ক্রিটিসাইজ করেছেন যে স্বাধীনতার প্রসঙ্গই নেই, কারণ স্বাধীনতার যখনই প্রসঙ্গ আসবে তখন রাজার কর্তৃত্বটা সেখানে কিন্তু সেখানে স্থায়ী হবে। কাজেই স্বাধীনতার প্রসঙ্গের কোনো জায়গায় এখানে নেই, বরং রাজা যেভাবে স্বাধীনতাটাকে অনুমান করবে সেই রকম ভাবে জনগণকে স্বাধীনতা এনশিওর করতে হবে। এবং রাজার কাজই যেহেতু হচ্ছে মানে এই ঈশ্বর আদমকে কর্তৃত্ব বা অথরিটি দিয়েছে তার স্ত্রী এবং সন্তানদের উপরে, এই কারণে যাতে তিনি তাদের মঙ্গল সুনিশ্চিত করতে পারেন, সেই কারণে রাজার কিন্তু একটা প্রাইমারি কর্তব্য, যেটা ম্যাকিয়াভেলি পড়তে গিয়ে আমরা পেলাম যে রাজার একটা প্রাইমারি কর্তব্য কি, যে একেবারে তিনি জনগণের জন্য কাজ করবেন এবং রাজা কাজ করবেন, তার ডিউটি এটা তিনি করবেন, কিন্তু তাকে চ্যালেঞ্জ জানানো যাবে না, তার অথরিটিকে চ্যালেঞ্জ জানানো যাবে না, কারণ এটা ঈশ্বর প্রদত্ত। তো এইরকম একটা থিওরি তিনি লিখেছিলেন যেটাকে বলা হয় ডিভাইন থিওরি। ডিভাইন থিওরি তাকে জনকও বলা হয়। তো রবার্ট ফিল্মার এখানে আমরা দেখতে পাবো কি ডিভাইন থিওরির একজন বড় প্রবক্তা, ফিলোসফার্স, এবং তিনি এইরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি যে সেই সময়কার ডিভাইন থিওরির এস্টাবলিশমেন্টের মধ্য দিয়ে আমরা দেখতে পেয়েছি স্টেটের যে সোভারেন পাওয়ার, সেই সোভারেন পাওয়ারটাকে তখন তিনি তুলে ধরেছিলেন। চার্লস রাজা চার্লস তিনি তাকে নাইটের উপাধি দিয়েছিলেন, দেখতেই পাচ্ছ। তো এই আইডিয়াগুলোকেই তিনি ফলস প্রিন্সিপালস বলার চেষ্টা করেছেন জন লক প্রথম তার খণ্ডে। ফলস প্রিন্সিপালস তিনি বলে বোঝানোর চেষ্টা করেছেন যে এই সমস্ত ফলস প্রিন্সিপালস গুলো থেকে আমাদেরকে কি করতে হবে, বেরিয়ে আসতে হবে অভিজ্ঞতার আলোকে। যে অভিজ্ঞতা আমরা পেলাম কোথায়, তার যে এম্পেরিসিজম আমরা পেলাম কোথায়, যে এম্পেরিসিজম আমরা পেলাম তার ফিলোসফির মধ্যে। যে ফিলোসফি তিনি বললেন কি যে এই ধরনের কোন সর্বশক্তিমান আইডিয়া থেকে স্টেটের জন্ম হয়েছে, এই ধরনের কোন আইডিয়া নেই, বরং তিনি এখানে বলার চেষ্টা করলেন যে বরং আমরা একটুখানি ব্যাক করতে পারি, পেছন দিকে ফিরে যেতে পারি, যদি আমাদেরকে স্টেট সিস্টেমটা বুঝতে হয়। তার বক্তব্য হচ্ছে যে স্টেটের কিভাবে উৎপত্তি হয়েছে, সেটা সোভারেন পাওয়ার হবে কি হবে না, তার কতটা পাওয়ার থাকবে, এটাকে যদি আমাদেরকে বুঝতে হয়, প্রমাণ করতে হয়, তাহলে আমাদেরকে একটুখানি স্টেটের নেচারটার দিকে ভালো করে চোখ রাখতে হবে। তাহলে এই প্রসঙ্গে তিনি কথা বলতে গিয়ে শুরু করলেন কি, মোটামুটি একটা কল্পনা রাজ্য নির্মাণ করলেন যে চলো তাহলে ধরে নেওয়া যাক স্টেট কখন তৈরি হয়েছে। ওনার বক্তব্য হচ্ছে যে স্টেট তৈরি হয়েছে এইরকম একটা সময়, মোটামুটি ভাবে বলার চেষ্টা করলেন স্টেট তৈরি হয়েছে এটাকে বোঝার জন্য আমাদেরকে স্টেট অফ নেচারে ফিরে যেতে হবে, যে আগের অবস্থা একদম পূর্বের অবস্থায় ফিরে যেতে হবে, কি ছিল তখন। এনার বক্তব্য হচ্ছে এই কারণে জন লক এখানে বলার চেষ্টা করছেন যে ওই হবসের মতো এখানেও তিনি এগ্রিমেন্টের এই প্রসঙ্গে আসবেন। তিনজনের মধ্যে হবস লক রুশোর মধ্যে একটা সিমিলারিটি, সেটা এখানে তিনি কি বলার চেষ্টা করলেন, এখানে তিনি বলার চেষ্টা করলেন যে এখানে ব্যক্তিরা প্রথমে কি বলেছেন, হবস যেখানে বলেছিলেন যে ব্যক্তিরা প্রথমে কি করতো না, ব্যক্তি হচ্ছে স্বার্থপর, ক্ষমতা লোভী, তারা হচ্ছে ব্রুটিশ, ন্যাস্টি, তাদের জীবন শর্ট, এই কথাগুলো বলার চেষ্টা করেছিলেন। লক এখানে এসে বলার চেষ্টা করলেন যে এই সব কিছুই নয়, বরং যদি তিনি হবসের সব বিরোধিতা করেননি, সমালোচনা করেননি হবসের, কারণ হবসের থেকেও তখন বিশেষ প্রসিদ্ধ নাম ছিল, কিন্তু মানে বিশেষ করে স্টেটের পাওয়ারটাকে যেভাবে শক্তিশালী করে তোলা হয়েছিল, হবস যেভাবে অনেক বেশি পাওয়ারফুল করে তুলেছিলেন, সেই জায়গায় যতটা অবদান এখানে হবসের ছিল, মানে বিশেষ একটা অবদান ছিল হবসের, বাট হবসের সময় খুব একটা বেশি প্রসিদ্ধ ছিলেন না। যেহেতু হবস খুব একটা বেশি প্রসিদ্ধ ছিলেন না, উনি তাকে চ্যালেঞ্জ জানানোর প্রয়োজনও বিশেষভাবে করেননি, বরং অত্যধিক বেশি চিন্তিত ছিলেন তিনি রবার্ট ফিল্মারকে নিয়ে, রবার্ট ফিল্মারের এই ডিভাইন থিওরিকে নিয়ে। কারণ হবসের কিছু কিছু জায়গা তিনি নিজেও মেনে নিয়েছেন, বিশেষ করে এগ্রিমেন্টের জায়গা, স্টেট অফ নেচারের জায়গা, এই সমস্ত জায়গা, এবং বস্তুবাদী যে ব্যাখ্যাগুলো তিনি দিয়েছেন, মেটেরিয়ালিস্টিক যে সে সমস্ত ব্যাখ্যাগুলো দিয়েছেন, সেই সমস্ত ব্যাখ্যাগুলো এবং নলেজ যেভাবে জেনারেট হয়, সেই সমস্ত আইডিয়াস গুলো তিনি কিছুটা মানে সবগুলো বলবো না, কারণ ইনিও তো সেই জিওমেট্রির জায়গা থেকে শুরু করেছিলেন, তো কিছুটা তিনি মেনে নিয়েছেন। তো মোটামুটি ভাবে আমরা দেখবো হবসের সঙ্গে তার কোনো কন্ট্রাডিকশন ছিল না, আইডিয়া মানে সরাসরি কনফ্রন্টেশন কিছু ছিল না। আইডিয়াগত পার্থক্য অবশ্যই আমরা পাবো থিওরিটিক্যালি, বাট আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে আমরা দেখতে পাবো যে সেখানে রবার্ট ফিল্মারের তার একটা বড় দ্বন্দ্বের জায়গা ছিল। তো এটাকেই প্রমাণ করানোর জন্য উনি কি করলেন, যে স্টেট সর্বশক্তিমান হবে কি হবে না, এবং সর্বশক্তিমান হলে আলটিমেটলি কি হওয়া উচিত, তো এই সমস্ত কিছু প্রমাণ করার জন্য কি করলেন, একটা কিন্তু প্রকৃতির রাজ্যে ফিরে যাওয়ার চেষ্টা করলেন। যে প্রকৃতির রাজ্যকে হবস কিন্তু মোটামুটি বলেছিলেন, যেহেতু তিনি ভাবনা রাজ্য থেকে জেনারেট করেছেন, জিওমেট্রির ভাবনাকে থেকে তিনি উদ্বুদ্ধ হয়েছেন, তো ওটাকে তার প্রমাণ করার কোনো কিন্তু দায়বদ্ধতা ছিল না, তিনি ভাবনা জায়গা থেকে ছিলেন, তো প্রমাণ কিভাবে করবো আমি আর, বা তো স্বাভাবিকভাবে প্রমাণ করার তার তো কোনো অবকাশ ছিল না। তো প্রমাণ উনি করানোর বা ঐতিহাসিক ভাবে সেখানে কোনো ডেটা সেখানে নিয়ে এসে ফেলে দেবেন যে দেখো এই যে ইতিহাস বলছে, আমি ইতিহাস ঘেটে পেয়েছি, তো ঐতিহাসিক কোনো দায়বদ্ধতা বা বলতে পারো যে ওনাকে ওটা প্রমাণ করার কোনো রকমের দায়বদ্ধতা হবসের ছিল না, বাট লকের কিন্তু থাকে। কেন লকের থাকে? লকের এই কারণে থাকে কারণ লক অভিজ্ঞতার উপর দাঁড় করিয়েছেন বিষয়টিকে। তার মানে অভিজ্ঞতা, তার মানে যদি তুমি অভিজ্ঞতার উপর যদি দাঁড় করাও, তার মানে পূর্বের অবস্থাটাও তোমাকে প্রমাণ করতে হবে। এক প্রকার তিনি চেষ্টা করেছেন প্রমাণ করানো, যদিও ব্যর্থ হয়েছেন, বাট তারপরেও তিনি নিজে স্বীকার করেছেন আমি প্রমাণিত করতে পেরেছি, বাট সেটা প্রমাণিত হয়নি আসলে,
একটা নিছকই একটা গল্প গল্প কথা হয়েছে। তো মোটামুটি আমরা ধরে নিচ্ছি যে তিনি কি করেছেন, তিনিও সেই অসারে গল্প শুনিয়েছেন হবসের মতোই ভাববাদী এই জায়গাটাতে বলার চেষ্টা করেছেন, প্রমাণিত করেছে, কিন্তু আলটিমেটলি যেটা যে আর্গুমেন্টগুলো দিয়েছেন তাতে প্রমাণিত হয় না। তো যাই হোক, আমরা এখানে প্রকৃতির রাজ্যে ফিরে আসছি। প্রকৃতির রাজ্যে কি দেখতে পেলাম, তিনি হবস এরকম ব্যক্তির নেচারকে নেগেটিভলি দেখেছেন, লক কিন্তু নেগেটিভলি দেখেনি। লক কি বলার চেষ্টা করেছেন, লক বলার চেষ্টা করেছেন যে মানুষের হিউম্যান নেচার কিন্তু র্যাশনাল বলার চেষ্টা করেছেন, যুক্তিবাদী মানুষ, মানুষ কোঅপারেটিভ, এই সমস্ত পজিটিভ যে সমস্ত কথাগুলো, যে সেই সমস্ত কথাগুলো বলেছে। মানুষের মধ্যে ইকুয়ালিটি আছে, সমাজে ইকুয়ালিটি আছে, এই কনসেপ্টগুলো সেখানে কিন্তু তুলে ধরেছেন। তো সমাজের মধ্যে ইকুয়ালিটি আছে, মানুষ যুক্তিবাদী, মানুষ হচ্ছে শ্রদ্ধাশীল, এই সমস্ত কথাগুলো তিনি বলার চেষ্টা করেছেন। মানুষ যুক্তিবাদী, শ্রদ্ধাশীল বলা ভুল, মানুষ যুক্তিবাদী, মানুষ জানে তাকে ভালো মন্দ তার সে বুঝতে পারে, তাকে কি করতে হবে, এবং সে নিজের সম্পর্কে খুব সচেতন, এবং সমাজে কিন্তু ইকুয়ালিটি আছে, ব্যক্তির মধ্যে, ইন্ডিভিজুয়ালসদের মধ্যে ইকুয়ালিটি প্রিন্সিপালস কিন্তু লাগু হয়। এবং স্বাভাবিকভাবেই ব্যক্তি যেহেতু র্যাশনাল, তাই নিজেরা নিজেদেরকে শাসন করার, নিজেদেরকে রেগুলেট করার কিন্তু তাদের মধ্যে কিন্তু নিয়ম শৃঙ্খলা আছে, রুলস রেগুলেশন আছে, এবং এই রুলস রেগুলেশন গুলো আর কিছুই নয়, এগুলোকে বলা হচ্ছে ন্যাচারাল ল। তো ন্যাচারাল ল অনুসারে মানুষ নিজেদেরকে কন্ট্রোল করত। কিন্তু এখানে যে সমস্যাটা ছিল, লকের বক্তব্য হচ্ছে যে এখানে যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে যে এখানে কোনো ফাইনাল অথরিটি কেউ ছিল না। মানে ইকুয়ালিটি থাকার দরুন এখানে কি হয়েছে যে প্রত্যেকে নিজেদেরকে তো নিজেদের মতো শাসন করছে, এবং কালেকটিভলি তারা অন্যদেরকেও শাসন করছে, বা বলতে পারো কালেকটিভলি নয়, ইন্ডিভিজুয়ালি তারা অন্যদেরকেও শাসন করছে, এবং ইকুয়ালিটিটাকে এইরকম ভাবে তারা এনজয় করছে। কিন্তু সমস্যাটা হচ্ছে এখানে এইটাই যে যেহেতু এখানে কোনো ফাইনাল অথরিটি নেই, কোনো সার্বভৌম শক্তি যেহেতু এখানে নেই, তার বক্তব্য হচ্ছে এখানে এটাই যে যেহেতু সার্বভৌম কোনো শক্তি এখানে নেই, তো ব্যক্তি এখানে দেখা যাচ্ছে কি যে ব্যক্তির মধ্যে যেহেতু ওই আর কি ইরেশনাল বিহেভিয়ারটাও আছে, তিনি একেবারে যে অস্বীকার করেছেন ইরেশনাল বিহেভিয়ার মানুষের মধ্যে নেই তা নয়, বাট ব্যক্তির মধ্যে তিনি বলার চেষ্টা করেছেন কি যে ব্যক্তি যখন নিজের প্রসঙ্গ আসে, যখন সে নিজের আত্মীয় স্বজনের প্রসঙ্গ আসে, তখন সে কিন্তু খুব সেলফিশ হয়ে যায়। কি রকমের সেলফিশ? সে সকল নিজের ভাবনা থেকে শাসন করে, হয়তো বিচার করে, কিন্তু অন্যের ভাবনা থেকে তখন সে ক্ষতিগ্রস্ত, ক্ষতি করে। অর্থাৎ নিজের বিচারটা করার জন্য সে কিন্তু খুব ভালো, মানে সরি, অন্যের বিচার করার জন্য সে কিন্তু এগিয়ে আসে, কিন্তু নিজের বিচারটা সে কিন্তু করতে পারে না। অন্যের বিচার যখন করতে হবে তখন বেশ ভালো পানিশমেন্ট দিয়ে দিল, তুমি চলো ন্যাচারাল স্টেট অফ নেচারে তুমি ল ব্রেক করেছো, সো তাকে তোমাকে পানিশ করা হবে, তো পানিশ করে দিল। কিন্তু যখন নিজের প্রসঙ্গ আসছে তখন সে সেটা কিন্তু বলছে যে না, আমি তো অন্যায় করিনি। নিজের পরিবারের প্রসঙ্গ যখন আসছে, আত্মীয় স্বজনের যখন প্রসঙ্গ আসছে, তখন সে স্বীকার করছে না, আমি তো সেখানে অন্যায় করিনি। তো তখন সে কিন্তু অন্যায় করিনি এই ধরনের যখন কথা বলছে, তখন ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি কি যে প্রত্যেকটা মানুষের মধ্যে এই রকমের সেলফ বলতে পারো ইগোইজমের যখন ক্যারেক্টারিস্টিক্স গুলো উঠে আসছে, ইগোইজমের ক্যারেক্টারিস্টিক্স গুলো আলটিমেটলি এই পিসফুল যে অবস্থাটা যেটা ছিল, মানুষের মধ্যে যে ইকুয়ালিটি ছিল, মানুষের মধ্যে যে একটা সহাবস্থান ছিল, র্যাশনালিটি ছিল, সেগুলো আর কি ইররেশনালিটির দিকে পৌঁছে যায়, এবং ধীরে ধীরে কি হয়, একটা ডিসঅর্ডার উঠে আসে, অ্যানার্কি পরিবেশ এখানে কিন্তু এস্টাবলিশড হয়। এখান থেকে এই মানুষ আবার বলার চেষ্টা করলেন যে মানুষ যেহেতু র্যাশনাল, তাহলে সে বোঝেও এই জিনিসটা, যেটা হবস স্বীকার করেছিলেন যে মানুষ র্যাশনাল যেহেতু, মানুষ কিছুটা পরিমাণে প্রকৃতির ল গুলোকে মানে যেহেতু, সেই কারণে তার মধ্যে এই অনুভূতিটা অ্যাটলিস্ট আছে যে তাকে ওই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। তো সেই কারণে সেই অবস্থা থেকে বেরিয়ে এসে এগ্রিমেন্ট করেছে, সার্বভৌম ক্ষমতার হাতে সে পাওয়ার তুলে দিয়েছে। সেই সার্বভৌম ক্ষমতা এখন তাকে দেখবে দেখবে না, তার হয়ে ভালো কিছু করবে করবে না সেটা আলাদা কথা, বাট অ্যাটলিস্ট ওই বোধটা তাদের মধ্যে ছিল। লকও কিন্তু সেই জায়গায় কিন্তু স্বীকার করেছেন যে ব্যক্তি যেহেতু শুরু থেকে তিনি বলছেন র্যাশনাল, তো তিনি বলছেন যে ব্যক্তির মধ্যে যেহেতু এই বোধটা আছে, তো স্বাভাবিকভাবে ব্যক্তি ওখান থেকে বেরিয়ে এসে নিজেকে কি করেছে না র্যাশনাল বিহেভিয়ার হিসেবে, মানে তার র্যাশনালিটি তারা কিন্তু প্রমাণ দিয়েছে। কিরকমের প্রমাণ দিয়েছে না, তারা চেষ্টা করলেন যে ওই ব্যবস্থা থেকে বেরিয়ে আসার জন্য মানুষ কি করলেন না, দুটো চুক্তি করলেন। একটা চুক্তি করে তারা সমাজ তৈরি করলেন, যেটাকে বলা হচ্ছে সমাজ, ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে সোসাইটি তিনি নির্মাণ করলেন। ব্যক্তিরা নিজেদের মধ্যেই এগ্রিমেন্টটা করলেন, প্রথমে তারা একটা সমাজ নির্মাণ করলেন, এবং সমাজ নির্মাণ হওয়ার পর তারা সেকেন্ড আর একটা এগ্রিমেন্ট করলেন। সেই এগ্রিমেন্টটা করে তারা কি করলেন, ফিডুশিয়ারি ট্রাস্ট তৈরি করলেন। 2022 সালের দিকে, 22 সাল 21 সালের দিকে বোধহয় একটা পরীক্ষা এসেছিল, যে ফিডুশিয়ারি ট্রাস্টের কনসেপ্ট কে দিয়েছে মনে রাখবে, এটা কিন্তু জন লক দিয়েছে, ঠিক আছে। তো জন লক এইরকম ভাবে আমরা কি দেখতে পাবো, প্রথম এগ্রিমেন্টের মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে তিনি আমাদের সামনে সোসাইটি নির্মাণ করার কথা বললেন, যে ব্যক্তিরা নিজেদের মধ্যে এগ্রিমেন্ট করে সোসাইটি নির্মাণ করেছেন। সেকেন্ড এগ্রিমেন্টটা করার মধ্য দিয়ে তারা ফিডুশিয়ারি ট্রাস্ট নির্মাণ করেছেন। এই ফিডুশিয়ারি ট্রাস্ট কি করবে না, ফিডুশিয়ারি ট্রাস্ট আর কিছুই করবে না, আসলে তারা জনগণের জন্য আইন তৈরি করবে, জনগণের জন্য আইন যেগুলো তৈরি হলো সেগুলোকে ইমপ্লিমেন্ট করবে, এবং ইমপ্লিমেন্ট গুলো এবং মানুষের বিচারের কাজটা করবে, এবং মানুষের যে অধিকারগুলো আছে সেগুলোকে সুনিশ্চিত করার কাজগুলো করবে।
আইন তৈরি করবে, আইনটাকে ইমপ্লিমেন্ট করবে এবং বিচারের কাজটা করার চেষ্টা করবে। এই কথাগুলো তিনি এখানে বলার চেষ্টা করলেন। অর্থাৎ এবং অবশ্যই ব্যক্তির যে রাইটস গুলো আছে সেই রাইটস গুলোকে যাতে ব্যক্তিরা এনজয় করতে পারে সেইগুলো কিন্তু ইনশিওর করার চেষ্টা করবে। তো তিনি এখানে বলার চেষ্টা করছেন যে ব্যক্তি দুটো এগ্রিমেন্ট করলো। প্রথম এগ্রিমেন্টটা করে কি করলো, তারা নিজেরা সোসাইটি নির্মাণ করলো, সোসাইটি কনস্ট্রাক্ট করলো। সেকেন্ড এগ্রিমেন্টটা করে তারা কিন্তু ফিডুশিয়ারি ট্রাস্ট নির্মাণ করলো, বা স্বেচ্ছাসেবী একটা বলতে পারো সংস্থা। যে সংস্থা কি করবে না, তারা জনগণের মানে প্রতিনিধিরা এই সংস্থায় প্রবেশ করবে, করে কি হবে মানে জনগণের মধ্যে থেকে জনগণের প্রতিনিধিরা এখানে পৌঁছবে এবং এরা গিয়ে জনগণের জন্য আইন তৈরি করবে। এবং এখানে তিনি বলার চেষ্টা করলেন এই যে ফিডুশিয়ারি ট্রাস্ট যে তৈরি হলো, সেই ফিডুশিয়ারি ট্রাস্টকে মানুষ চাইলে কিন্তু বদল ঘটাতে পারে। ফিডুশিয়ারি ট্রাস্টকে চাইলে মানুষ বদল ঘটাতে পারে, কিন্তু কোন রকম ভাবে কিন্তু এখানে সোসাইটি যেটা তৈরি করেছে মানুষ প্রথম এগ্রিমেন্টটা করে সেই এটা কিন্তু বদল করতে পারবে না। কেন? কারণ মানুষ এক প্রকার যদি এগ্রিমেন্টটা সে যদি ভাঙে, ব্রেক করে, তাহলে তাকে তো পুনরায় সেই পূর্বের অবস্থায় ফিরে আসতে হবে। তাহলে তিনি এখানে বলার চেষ্টা করলেন যে এগ্রিমেন্টটাকে কোন রকম ভাবে এখানে সোসাইটির যে এগ্রিমেন্ট সেটাকে ব্রেক করতে পারবে না, কিন্তু স্টেটের সঙ্গে যে এগ্রিমেন্ট সেটাকে কিন্তু চাইলে সে ব্রেক করতে পারে। এক প্রকার কিরকম বলে ভাবে বোঝানোর চেষ্টা করলেন, তিনি বোঝানোর চেষ্টা করলেন যে এগ্রিমেন্টটা করে যেটা ফিডুশিয়ারি ট্রাস্ট বা যেটাকে বলা হচ্ছে স্টেটের কনসেপ্ট, সেই স্টেটটাকে যেভাবে তিনি পাওয়ারফুল হিসেবে মানে জনগণকে শাসন করার, জনগণের জন্য আইন তৈরি করার, আইনগুলোকে প্রয়োগ করার, বিচার করার এবং জনগণের যে রাইটস গুলো আছে সেগুলোকে এনজয় করার যে কথাগুলো এখানে তিনি বলার চেষ্টা করলেন, যেগুলো জনগণ এনজয় করে সেগুলোকে সিকিউর করবে। তো সেগুলো যদি সিকিউর না করে জনগণ, তাহলে কি হবে? তাদের সরকারকে সেখান থেকে সরিয়ে দিয়ে সরকারের ক্ষমতা কেড়ে নেওয়া যেতে পারে, স্টেটের ক্ষমতা কেড়ে নেওয়া যেতে পারে, এবং স্টেটের ক্ষমতা কেড়ে নিয়ে কি করা যেতে পারে সেখানে আমরা দেখতে পাবো যে স্টেটের ক্ষমতা কেড়ে নিয়ে নতুন সেখানে স্টেট কাঠামো গড়ে তোলা যেতে পারে। তার বক্তব্য হচ্ছে এটা। এবার কথাটা হচ্ছে এখানে আমি তোমাদের যখন বলছি যে এখানে কতগুলো অধিকারের কথা, তখন অধিকার কোনগুলো? এনার বক্তব্য হচ্ছে লকের বক্তব্য হচ্ছে যে স্টেট অফ নেচারে মানুষ তিন ধরনের অধিকার এনজয় করত। তিন ধরনের অধিকারের ক্ষেত্রে ইকুয়ালিটি ছিল, মানুষ এই তিন ধরনের অধিকার এনজয় করতো। কোন তিন ধরনের অধিকার? রাইট টু লাইফ, রাইট টু লিবার্টি এবং রাইট টু প্রপার্টি কনসেপ্ট। অর্থাৎ জীবনের স্বাধীনতা, সম্পত্তির স্বাধীনতা আর স্বাধীনতা বলতে পারো। তিন ধরনের স্বাধীনতা বা অধিকার মানুষ এখানে কিন্তু প্রকৃতির রাজ্যে স্টেট অফ নেচারে কিন্তু এনজয় করত। তিন ধরনের অধিকার। তো সেই তিন ধরনের অধিকার মানুষ কি করেছে, যেহেতু তাদের হরণ হচ্ছিল, সম্পত্তি একে অপরের সম্পত্তিকে হরণ করছে, মানুষের স্বাধীনতা হরণ হচ্ছে, মানুষের ব্যক্তিগত জীবন নষ্ট হচ্ছে। তো জীবনের অধিকার, স্বাধীনতার অধিকার, সম্পত্তির অধিকার যেহেতু নষ্ট হচ্ছিল এবং ধীরে ধীরে সোসাইটি যেহেতু ন্যাচারাল মানে যে পিসফুল সোসাইটি বা ইকুয়ালিটির সোসাইটি থেকে যেহেতু বা ইকুয়ালিটির স্টেট থেকে সেটা যেহেতু একটা অ্যানার্কি স্টেটে পরিবর্তিত হচ্ছিল, স্বাভাবিকভাবে এখানে ইন্ডিভিজুয়ালস কি করলো বললে এগ্রিমেন্ট করেছে। তো এগ্রিমেন্ট করে তারা কি করলো, তিনি বলার চেষ্টা করছে যে এই তিনটে অধিকার বিশেষ করে জনগণের হাতে তুলে দিল, এই স্টেট ফিডুশিয়ারির হাতে তুলে দিল, স্টেটের হাতে তুলে দিল। কি তিনটে অধিকার? না, ল তৈরি করার, লটাকে হচ্ছে ইমপ্লিমেন্ট করার এবং বিচার করার কাজটা। কিন্তু একটা অধিকারকে, এই তিনটে অধিকারকে সেখানে তিনটে অধিকার দিল, কিন্তু বাকি তিনটে অধিকার তারা কিন্তু স্টেটের হাতে দেয়নি। কোন তিনটে অধিকার? তিনি এখানে বলার চেষ্টা করেন এই তিনটে অধিকার, যে তিনটে অধিকার স্টেট অফ নেচারে, ন্যাচারাল স্টেটে বলতে স্টেট অফ নেচারে যেটা মানুষ এনজয় করছিল, প্রকৃতির রাজ্যে যে অধিকারগুলো মানুষ এনজয় করছিল, প্রকৃতির রাজ্যে যে অধিকারগুলো মানুষ উপভোগ করছিল প্রকৃতির রাজ্যে। কোন তিনটে? তিনটে অধিকার, জীবনের অধিকার, স্বাধীনতার অধিকার আর সম্পত্তির অধিকার। এই তিনটে অধিকারকে কোন রকম ভাবে সেখানে কিন্তু স্টেট কিন্তু ইয়ে করবে না, স্টেটের হাতে তুলে দেবে না। কেন? এখানে তিনি অবশ্যই কতগুলো আর্গুমেন্ট দিয়েছে, আমি সেই জায়গায় আসবো। এই তিনটে অধিকারকে ব্যতীত তিনি কি করলেন, মোটামুটি বাকি সমস্ত অধিকার, তারপরেও তিন ধরনের ওখানেও যে তিনটে অধিকার স্টেটের হাতে থাকবে, বাকি তিনটে অধিকার ব্যক্তির হাতেই থাকবে। ব্যক্তিরা কখনো এগুলো স্টেটকে দেবে না। স্টেটের ডিউটি হচ্ছে এটা যে স্টেট জীবনের স্বাধীনতা, সম্পত্তির স্বাধীনতা আর স্বাধীনতাকে ইনশিওর করার জন্য, অর্থাৎ রাইট টু লাইফ, রাইট টু প্রপার্টি এবং রাইট টু ফ্রিডম বা লিবার্টি বলতে পারো, এগুলোকে ইনশিওর করার জন্য দায়বদ্ধ থাকবে। স্টেটের কাজই হচ্ছে এটা, এটাই তাদেরকে করতে হবে। এই তিন ধরনের অধিকার তাকে কিন্তু পালন করতে হবে এবং কোন রকম ভাবে এগুলো কেড়ে নিতে স্টেট পারবে না। স্টেটের এখানে কোনো ইন্টারফেয়ার করার কোনো জায়গাই নেই। এখানে আমরা দেখতে পাবো যে তিন ধরনের অধিকারের কথা বলতে গিয়ে তিনি তো অবশ্যই বললাম যে তিনি সোসাইটির এখানে ব্রেক করা যাবে না। যদি কখনো স্টেট যদি দেখা গেল যে ফিডুশিয়ারি ট্রাস্ট যার হাতে ক্ষমতা দেওয়া হয়েছে জনগণের জন্য আইন তৈরি করার, শাসন করার, তারা যদি এখানে কখনো জনগণের মানে বিরুদ্ধে যেতে চায়, তাহলে তারা অবশ্যই বা ওই তিনটে অধিকার যেগুলো সম্পত্তির অধিকার, স্বাধীনতার অধিকার আর জীবনের অধিকার,
সেগুলো যদি কেড়ে নিতে চায় তাহলে অবশ্যই সেখানে কিন্তু স্টেটকে জনগণ চাইলে সরিয়ে দিতে পারে। তারা সরিয়ে দেবে, জনগণ সরিয়ে দেবে, জনগণই হবে। আমি জনগণের মেজরিটির অংশের কথা বলতে পারি। জনগণ তাদেরকে চাইলে কিন্তু সেখান থেকে সরিয়ে দেবে। যারা চুক্তি করেছে, এনার বক্তব্য হচ্ছে যে যারা চুক্তি করেছে, যারা এগ্রিমেন্ট করেছে, তারাই এনাকে কিন্তু ক্ষমতা থেকে সরিয়ে দেবে। যেহেতু এরা ক্ষমতা থেকে এনাকে সরিয়ে দেবে, তা স্বাভাবিকভাবে এখানে তিনি বললেন কি যে স্টেট এরকম ভাবে একটা লিমিটেড স্টেটের কনসেপ্টে তৈরি হবে, লিমিটেড একটা পাওয়ার এনজয় করবে, সমস্ত ক্ষমতা ওনার হাতে থাকবে না। এবং ক্ষমতা তিনি কি করলেন না, ক্ষমতা এখানে কিন্তু আইনসভার হাতে প্রয়োগ করলেন। যে আইনসভা কি করছে না, আইন তৈরি করার কাজটা করছে। এবং আইনসভা সরকার বলতে তিনি এখানে বিশেষ করে দুটো ডিফারেন্স তিনি অবশ্যই করার চেষ্টা করেছেন। কোন দুটো ডিফারেন্স? একটা ডিফারেন্স হচ্ছে তার বক্তব্য হচ্ছে যে শাসন করার ডিফারেন্স, শাসন করা, আর একটা হচ্ছে আইন তৈরি করা। আইন আর শাসন দুটো আলাদা কাজ তিনি বলার চেষ্টা করলেন। যেই আইন বিভাগের অধীনেই এখানে তিনি বলার চেষ্টা করলেন শাসন বিভাগ থাকবে, এক্সিকিউটিভ থাকবে, এক্সিকিউটিভরা শাসন করবে। ওই আইন বিভাগ যে আইনগুলো তৈরি করে দেবে, লেজিসলেচার যে ল গুলো তৈরি করে দেবে, সেই ল অনুসারেই কিন্তু এক্সিকিউটিভরা এক্সিকিউশনের কাজটা করবে, রুল করার কাজটা করবে। কিন্তু এক্সিকিউশনের কাজটা করলেও তাদের স্বাধীনতাটা কিন্তু লিমিটেশন থাকবে। তারা কিন্তু যাচ্ছে তাই করতে পারবে না। তাদেরকে কিন্তু ওই আইন মেনে করতে হবে, যে আইনটা হয়তো জনগণের প্রতিনিধিরা তৈরি করে দিয়েছে। তো স্বাভাবিকভাবে এরকম ভাবে তিনি এক্সিকিউটিভকে এখানে লেজিসলেচারের আন্ডারেই রাখলেন। এবং লেজিসলেচারকেও তিনি এখানে বলার চেষ্টা করলেন যে লেজিসলেচার চাইলেও কি যা খুশি তাই তৈরি করতে পারে না, লেজিসলেচার চাইলে যা খুশি তা তৈরি করতে পারে না। এনার ক্ষমতার মধ্যে একটা লিমিটেশন টেনে দিলেন। এদের ক্ষমতার মধ্যে লিমিটেশন টেনে দিয়ে তিনি কি বলার চেষ্টা করলেন, এদের ক্ষমতার মধ্যে একটা লিমিটেশন টেনে দিয়ে তিনি বলার চেষ্টা করলেন যে ল গুলো কোথায় পাবে, কোন কিসের উপর ল তৈরি করবে এরা? নিজের মন মতো ল তৈরি করতে পারে? লকের বক্তব্য হচ্ছে না, ল অলরেডি ছিল, প্রকৃতির রাজ্যে ল অলরেডি ছিল। পূর্বের অবস্থায় ফিরে যদি যাই আমরা স্টেট অফ নেচারে, আমরা দেখতে পাবো ল অলরেডি ছিল। ল গুলোকে খুঁজে নিয়ে আসার দায়িত্বটা হচ্ছে ওদের। ল অলরেডি ছিল, সেগুলোকে পুনরায় প্রতিষ্ঠিত করাটা হচ্ছে কাজ। নতুন করে ল তৈরি করার কোনো প্রয়োজন নেই। তাহলে প্রকৃতিরা যে কি ধরনের জীবনযাপন করতো, মানুষ কি ধরনের লকে ফলো করতো? স্টেট অফ নেচারে মানুষ ইকুয়ালিটি প্রিন্সিপালকে ফলো করতো। স্টেট অফ নেচারে মানুষ সম্পত্তির স্বাধীনতা এনজয় করতে, এই ধরনের ল ছিল। জীবনের স্বাধীনতা এনজয় করতে এই ধরনের ল ছিল। স্বাধীনতা ছিল মানুষের, এই ধরনের ল মানুষ কিন্তু এনজয় করতে পারত। তাহলে ওই ল গুলোকেই শুধু খুঁজে নিয়ে আসতে হবে, নতুন করে এদের ল তৈরি করার বিশেষ কোনো প্রয়োজন নেই। এবং নতুন করে ল তৈরি করে ব্যক্তির জীবনকে এনারাও দুর্বিষহ করে তুলবে, এই ধরনের কিন্তু বিশেষ কোনো ক্ষমতা এদের নেই। এবং এখানেও তারা বলার চেষ্টা করলো যে লেজিসলেচারের মধ্যেও আরো একটা কিন্তু শক্তি থাকবে। সেই শক্তিটার নাম কি না, এটা স্টেট নয়, এক্সিকিউটিভ নয়। আমরা আমাদের শাসন ব্যবস্থা দেখি লেজিসলেচারের ঊর্ধ্বে উঠে দেখতে পাই এক প্রকার ইনডিরেক্টলি এক্সিকিউটিভ বেশি শাসন প্রয়োগ করে। কিন্তু এনার বক্তব্য হচ্ছে এই কারণে যে জনগণ এখানে পাওয়ারফুল হবে। লেজিসলেচারের থেকেও শক্তিশালী অর্গান যেটা হবে, বডি যেটা হবে, সেটা হচ্ছে কি জনগণের বডি। জনগণ, পপুলেশন, দেশের যারা এই এগ্রিমেন্টটা করেছে তাদের কাছে কিন্তু এই লেজিসলেচারকে দায়বদ্ধ থাকতে হবে, রেসপন্সিবল থাকতে হবে তাদের সমস্ত রকমের ল ফর্মুলেশনের জন্য। তাহলে এরা জনগণের কথা মতো ল তৈরি করবে, নিজের স্বাধীন মতো ল কিন্তু তৈরি করতে পারবে না। এই রকমের একটা আইডিয়া তিনি কিন্তু আমাদের সামনে দিয়ে আসলেন। এবং যে আইডিয়াটার মধ্যে দিয়ে স্বাভাবিকভাবে বেরিয়ে আসে যে বিষয়গুলো, সেটা হচ্ছে যে এখানে স্টেটের পাওয়ারটাকে তার মানে লিমিট করে দিলেন, স্টেটের পাওয়ারটাকে ডিভাইড করে দিলেন, এগ্রিমেন্ট গুলোকে ডিভাইড করলেন। এগ্রিমেন্ট গুলোকে এখানে তার মানে এক প্রকার মানে যে এগ্রিমেন্টটা করা হয়েছে আসলে, সেই এগ্রিমেন্টটাকে তাহলে এক প্রকার তুমি আর ওটাকে ডিনাই করতে পারবে না। মানে যে এগ্রিমেন্টটা করে ব্যক্তিরা আসলে সোসাইটি নির্মাণ করেছে, সেই এগ্রিমেন্টটাকে তুমি আর রিভোক করতে পারবে না, অর্থাৎ বাতিল তুমি করতে পারবে না। এই অধিকারটা তিনি দিলেন, এই কথাগুলি তিনি বললেন। কিন্তু স্টেটের সঙ্গে যে এগ্রিমেন্টটা হচ্ছে সেটা বাতিল হতে পারে, ওটাও বাতিল হবে না। ওখানে যেটা বলার চেষ্টা হয়েছে যে ওখানে ক্ষমতার বদল ঘটে যাবে, প্রতিনিধি বদলে যাবে, সেখানে এক্সিকিউটিভ বদলে যাবে। লেজিসলেচারে যারা অংশগ্রহণ করেছে তারা বদল ঘটবে, তাদেরকে দিয়ে নতুন সেখানে মানুষ যাবে, তারা নিজেদের মতো করে ল তৈরি করবে। এবং সেটা করার দায়িত্বটা পালন করবে সেখানে কিন্তু জনগণকে এইরকম ভাবে তিনি কিন্তু পাওয়ারফুল বানিয়ে দিলেন। তো এই বিষয়গুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে একটা ডেমোক্রেসির আইডিয়া এর মধ্যে দিয়ে তিনি এইরকম ভাবে কিন্তু আমাদের সামনে নিয়ে আসলেন, লিবারালিজমের আইডিয়া আমাদের সামনে নিয়ে আসলেন। এবং এই লিবারালিজমে আমরা দেখতে পেলাম কি স্টেটের ক্ষমতাটাকে তিনি কিন্তু কমিয়ে দিলেন। অর্থাৎ লিবার কথার অর্থ হচ্ছে স্বাধীন, ল্যাটিন ওয়ার্ড লিবার থেকে লিবারাল কথাটা এসেছে, তোমরা জানো। লিবার কথার অর্থ হচ্ছে স্বাধীন। তাহলে জনগণকে এরকম ভাবে তিনি স্বাধীন করার চেষ্টা করলেন। এবার আসি তার এখানে আমরা দেখতে পাচ্ছি কি তার সম্পত্তি ধারণায় তিনি কি বলার চেষ্টা করলেন। সম্পত্তি ধারণায় তিনি এখানে বলার চেষ্টা করলেন যে ব্যক্তি এই যে আমরা যে বলছি যে তার সম্পত্তির অধিকারটা সে নিজের কাছে রাখবে, কেন রাখবে? তার তো একটা যুক্তি থাকা দরকার, আর্গুমেন্ট থাকা দরকার।
প্রপার রিজন থাকা দরকার যে ব্যক্তি কেন সম্পত্তির অধিকারটা নিজের কাছে রাখবে, স্টেটের হাতে কেন সে সেটা সমর্পণ করবে না, কেন স্টেটের হাতে সমর্পণ করবে না, কেন ব্যক্তি এটা নিজেই করবে, ব্যক্তি কেন এটা নিজে করবে, নিজের হাতে রাখবে, স্টেট কেন এটার মধ্যে ইন্টারফেয়ার করতে পারবে না। তার আর্গুমেন্ট হচ্ছে এখানে তিনি এখানে লেবার থিওরি প্রসঙ্গে আসলেন। তিনি এই আলোচনায় তিনি সম্পত্তির থিওরি বা সম্পত্তি থিওরি এবং লেবার থিওরি বলতে পারো, হ্যাঁ, প্রপার্টি থিওরি এবং লেবার থিওরির কনসেপ্টে তিনি আসলেন। এবং প্রথম কোন চিন্তাবিদ যিনি লেবার থিওরির কনসেপ্ট, মডার্ন চিন্তাবিদ যিনি লেবার থিওরির কনসেপ্ট আমাদের সামনে উপস্থিত করেছেন। এই লেবার থিওরির কনসেপ্টে পরবর্তীকালে অ্যাডাম স্মিথ, ডেভিড রিকার্ডোর মতো চিন্তাবিদরা আরো অনেকটা এগিয়ে নিয়ে গেছেন। তো এই এই এবং এবং কার্ল মার্কস তো পরবর্তীকালে এটাকে এগিয়ে নিয়ে গেছেন। তো এখানে আমরা দেখতে পাবো যে লেবার থিওরির প্রসঙ্গে তিনি বলার চেষ্টা করলেন, সম্পত্তির ধারণা দিতে গিয়ে লেবার থিওরিতে আসলেন তিনি, যে মানুষ যখন এখানে প্রকৃতিতে বসবাস করছিল, তার বক্তব্য হচ্ছে যে মানুষ যখন প্রকৃতিতে বসবাস করছিল, মানুষ প্রকৃতিতে বসবাস করার সময় সে কি করেছিল, তার নিজের শক্তিটাকে কাজে লাগিয়ে, তার শারীরিক শক্তিটাকে, তার নিজের লেবারটাকে কাজে লাগিয়ে কি করেছে না, সে প্রথমে কি করেছে, কোনো একটা কিছু প্রোডাকশন করার কাজ করেছে। সে হয়তো খাদ্য নির্মাণ করার কাজ করেছে, প্রডিউস করার কাজ করেছে, কোনো একটা ফসল তৈরি করেছে, সেখান থেকে সে সেটাই তার সম্পদ হিসেবে বিবেচিত হয়েছে। সেটা তার কাছে সম্পদ তার, এবং এই সম্পদটা তার নিজের যে সম্পদ, নিজে যে তার সম্পদ, তার যে স্বাধীনতা, বেঁচে থাকার স্বাধীনতা, সেই সম্পদকে কাজে লাগিয়ে সে সেখানে করেছে। তার নিজের স্বাধীনতা, নিজের বেঁচে থাকার স্বাধীনতা, নিজের বেঁচে থাকার অধিকার, আর দ্বিতীয় হচ্ছে যে তার নিজের শক্তিকে কাজে লাগিয়ে, নিজের শারীরিক শক্তিকে কাজে লাগিয়ে সে কি করেছে না, এই প্রকৃতি থেকে এখানে কিন্তু কোনো একটা সম্পদ তৈরি করার চেষ্টা করেছে, যেটা তার বক্তব্য হচ্ছে যে ঈশ্বর প্রদত্ত, এটা হচ্ছে এক প্রকার বলা যেতে পারে শক্তি, এটা সবার কাছে সমান আছে, সবাইকে বলেছে যে প্রকৃতি তোমার কাছে উন্মুক্ত আছে, নিজের মতো করে প্রডিউস করো আর জীবনযাপন করো, নিজের মতো করে উৎপাদন করো, জীবনযাপন করো। এখানেই মানুষ কি করেছে না, নিজের শক্তিটাকে কাজে লাগিয়েছে, নিজেকে এবং নিজের শক্তিকে কাজে লাগিয়ে সে কি করেছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেখান থেকে কিছু একটা প্রোডাকশন করার কাজ করেছে এবং সেটাই তার সম্পত্তি বলে বিবেচিত হয়েছে। কাজে এনার বক্তব্য হচ্ছে এটাই, যেহেতু ব্যক্তি নিজেকে এখানে কাজে লাগিয়েছে, নিজের লেবারটাকে কাজে লাগিয়ে এই ধরনের একটা প্রোডাকশন করেছে, তো সেখানে সেটার উপর ব্যক্তির একেবারেই তার নিজের অধিকার আছে, অন্য কারো অধিকার এখানে কিন্তু নেই, কারো অধিকার নেই এটার উপরে। এবং তিনি এটাও বলার চেষ্টা করলেন যে এই সম্পত্তি আগামী দিনে আবার এটাও হবে না যে সম্পত্তিকে কাজে লাগিয়ে মানুষ এখানে যদি আবার দেখা যাবে যে অন্যের সম্পত্তি হরণ করছে বা অন্যের স্বাধীনতা হরণ করছে, কৃতদাস বানানোর চেষ্টা করছে, তিনি বলার চেষ্টা করছেন এটা করা যাবে না, কারণ প্রত্যেকটা মানুষ কিন্তু স্বাধীন, তাকে কখনো কিন্তু কৃতদাস বানানো যাবে না। এই কৃতদাস প্রথার বিপক্ষেও তিনি এইরকম ভাবে দাঁড়িয়েছেন এবং বলেছেন যে প্রত্যেকটা মানুষ ব্যক্তিগতভাবে স্বাধীন, তার স্বাধীনতার অধিকার আছে, তার জীবনের স্বাধীনতা আছে, তার সম্পত্তি অর্জনের স্বাধীনতা আছে। এবং তিনি বললেন একটা প্রশ্নই আসে যে এই সম্পত্তি স্বাধীনতা যদি তিনি অর্জন করেছেন একাই, তাহলে কি এখানে কোনো রকম ট্যাক্স বসানো যাবে না, স্টেট কি কোনো রকম ট্যাক্স বসাতে পারবেন না? ইনি বলছেন না, কেন পারবে, স্টেট ট্যাক্স কেন বসাবে? ব্যক্তি নিজে উৎপাদন করেছে, ব্যক্তির উপর সেটা নিজের হক রয়েছে, তার নিজে সেটার উপর কিন্তু দাবিদার। স্টেট তো এটার উপর কোনো দাবিদার নেই, স্টেট তো এটার উপর কোনো ট্যাক্স বসাতে পারে। পরবর্তীকালে এই আইডিয়াগুলোকে তোমরা রবার্ট নজিব পড়াবো তখন বলবো ট্যাক্সের কনসেপ্টকে এখানে চুরি হিসেবে তিনি দেখিয়েছেন, বা প্রুধো যখন পড়াবো তখন সম্পত্তি প্রথাকে তিনি আবার দেখবে চুরি হিসেবে দেখিয়েছেন। হ্যাঁ, তো দুজন আলাদা আলাদা পার্সপেক্টিভ থেকে দেখিয়েছেন, দুজনই অ্যানার্কিস্ট বাট আলাদা আলাদা পার্সপেক্টিভ থেকে দেখিয়েছেন। এটা আমরা দেখবো, এটা আমরা দেখবো। একজন বলছেন সম্পত্তিটা, প্রুধো বলছেন সম্পত্তি ব্যবস্থাটা চুরি, যারা অর্জন করেছে সম্পত্তি তারা চুরি করেছে। আর রবার্ট নজিব বলছে যে না, সম্পত্তি আমার কাছে আছে, সেটার উপর স্টেট যখন ট্যাক্স বসাচ্ছে তখন সেটা চুরি। দুজন দু রকমের কথা বলেছে, বাট দুজনই অ্যানার্কিস্ট। কি রকম ভাবে সেটা আমি তোমাদের পরে অ্যানার্কিজম যখন পড়াবো, সোশ্যালিজম পড়াতে গিয়ে, পলিটিক্যাল থিওরি, তখন এগুলো বলবো। বাট মোটামুটি ভাবে বুঝে নাও এই জায়গাটাতে তিনি বলছেন কি স্টেট কোন রকম ভাবে এখানে কি করতে পারবে না, বা অন্য কেউ এখানে এসে ব্যক্তির যে সম্পত্তি, সে নিজে যেটা পারিশ্রমিক, নিজের শ্রমকে কাজে লাগিয়ে এটা যেটা প্রডিউস করছে, সেখানে কেউ হস্তক্ষেপ করতে পারবে না, তার অধিকারই নেই সেখানে হস্তক্ষেপ করার। ব্যক্তি নিজের শরীরকে কাজে লাগিয়ে এটা করেছে, নিজের লেবারকে কাজে লাগিয়ে এটা করেছে। এবার আবার একটা প্রশ্ন সেখানে ঘুরিয়ে আসে ওনার কাছে যখন, যে তাহলে ব্যক্তি কতদূর পর্যন্ত সম্পত্তি অর্জন করতে পারে, কারণ একটা সময় পর্যন্ত একটা সময় হতে পারে যে সেই সম্পত্তিটাকে কাজে লাগিয়ে সে কিন্তু সেখানে কি করতে পারে, কৃতদাস ব্যবস্থাকে জেনারেট করতে পারে, অন্যের স্বাধীনতাকে হরণ করতে পারে। তিনি বলার চেষ্টা করেছেন যে মানুষ যতদিন বাঁচবে, যতদিন তার পক্ষে সে সম্পত্তি ভোগ করা সম্ভব হবে, ততদিন সে সম্পত্তি এনজয় করবে, বা সম্পত্তিটা যতদিন, প্রাইমারিলি তিনি বলার চেষ্টা করেন যে সম্পত্তিটা যতদিন নষ্ট না হয়ে যায় ততদিন সে সম্পত্তি সে ভোগ করবে, এবং তত সম্পত্তি সে কিন্তু অর্জন করতে পারে, অসুবিধা নেই।
যদি সে সেটাকে প্রিজার্ভ করতে পারে, অসুবিধা নেই। কিন্তু তারপরেও তিনি আবার এখানে সেকেন্ডারিলি বলছেন যে এটা সীমা পরিসীমা কিছুই থাকতে পারে না, বিশেষ করে যখন আমাদের দিকে এখন মুদ্রা ব্যবস্থা চালু হয়েছে, মানে কারেন্সি সিস্টেম চালু হয়েছে, বিনিময় প্রথা। বিনিময় প্রথা, কাউকে হয়তো আমার সম্পত্তিটা রক্ষা করতে দিয়ে আসলাম, সে রক্ষা করলো, তার বিনিময়ে আমি হয়তো কিছু পারিশ্রমিক দিলাম। যেমন হয় না যে হিমঘরে মানুষ নিয়ে গিয়ে সেখানে দেখবে আলু পেঁয়াজ রেখে আসে, তার জন্য পারিশ্রমিক তাকে কিছুটা দেয় তার নিজের, হ্যাঁ, এবং একটা নির্দিষ্ট সময় পর সেখান থেকে বের করে নিয়ে সেটা আবার নিজেরাই সেখানে উপভোগ করে। তো এইরকম ভাবে মানুষ কি বলছে যে যেহেতু একটা বিনিময় প্রথার মাধ্যম হিসেবে এখানে যেহেতু একটা কারেন্সি সিস্টেম এসে গেছে, তাহলে এটা তো আর নষ্ট হয় না, কারেন্সি তো নষ্ট হয় না, তো চাইলে মানুষ যত খুশি কারেন্সি এইরকম ভাবে নিজের সম্পত্তি বৃদ্ধি করতে পারে, এর কোনো লিমিট নেই। তো লিমিটলেস এইরকম একটা কিন্তু ব্যবস্থা তিনি কিন্তু আমাদেরকে উপহার দিয়েছেন, যদিও পরবর্তীকালে এগুলোর উপর অনেক থিঙ্কার্সরা, মডার্ন থিঙ্কার্সরা আরো ক্রিটিসাইজ করেছেন, এগুলোকে আরো এখান থেকে এটাকে পিওর ফর্মে নিয়ে আসার চেষ্টা করেছেন, ইকুয়ালিটি প্রিন্সিপালস গুলোকে কমপ্লেক্স ভাবে ভাবার চেষ্টা করেছেন। ইনি তো ফ্ল্যাট জেনারেল সিস্টেমে ভেবেছেন, পরবর্তীকালে থিঙ্কার্সরা এটা কি কমপ্লেক্স ইকুয়ালিটি পার্সপেক্টিভ থেকে, অ্যাফার্মেটিভ অ্যাকশনস এর পার্সপেক্টিভ থেকে দেখেছেন। সেগুলো পরের আলোচনা আমরা আসবো আমরা, বা আমরা আম্বেদকর তো পড়াশোনা, আম্বেদকর নিয়ে তো চর্চা করেইছি, আশা করি লিঙ্ক করতে পারছো তোমরা। যাই হোক, এখানে আমরা দেখতে পাবো কি এই কারণে তিনি কি বললেন, সম্পত্তি যত খুশি মানুষ এখানে অর্জন করতে পারে, এর কোনো লিমিট থাকবে না, যত খুশি সে যতটা সম্ভব হবে সে সেখানে কিন্তু অর্জন করবে, অসুবিধা নেই। এইরকম ভাবে আমরা দেখতে পাবো কি, এরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি যে তিনি সম্পত্তির ধারণাটা আমাদের সামনে উপস্থিত করলেন এবং এই কারণে বললেন স্টেটের হাতে এই সম্পত্তির রক্ষণের দায়িত্ব দেবে না, এটা ব্যক্তি নিজের কাছে রাখবে, কারণ স্টেটের হাতে দেওয়া মানে স্টেট সেটা কিন্তু নিজেই ভক্ষণ করবে, এক প্রকার সেটা কিন্তু মিস ইউজ করতে পারে। তো কখনোই এটাকে মিস ইউজ করতে দেওয়া যাবে না, কারণ এটা ব্যক্তির জীবনের স্বাধীনতার সাথে জড়িয়ে আছে। এবং তিনি এই রকম ভাবে পরবর্তীকালে তিনটে স্বাধীনতার কনসেপ্ট, যে একটা বললাম বা রাইটের কনসেপ্ট, যে ন্যাচারাল রাইটস এর কনসেপ্ট যেটাকে বলা হচ্ছে রাইট টু লাইফ, রাইট টু লিবার্টি আর রাইট টু হচ্ছে প্রপার্টি, তিনটেকে তিনি একসঙ্গে পরবর্তীকালে রাইট টু প্রপার্টির কনসেপ্ট হিসেবে দেখার চেষ্টা করলেন। সম্পত্তির অধিকার, কেন সম্পত্তির অধিকার? তিনি বলছেন যে সম্পত্তি মানুষের থাকলেই তবেই মানুষ তার স্বাধীনতাকে ইনশিওর করতে পারবে, নইলে পারবে না। সম্পত্তি যদি থাকে মানুষের এবং সম্পত্তির সঙ্গেই যেহেতু তার সমস্ত কিছু জড়িয়ে আছে, তো স্বাভাবিকভাবে তিনি এখানে পরবর্তীকালে এগুলোকে আর তিনটে আলাদা আলাদা ভাবে এটাকে তিনি আর প্রোনাউন্স করেননি, তিনটাকে একসঙ্গে তিনি বলেছেন সম্পত্তির অধিকার। মানুষের নিজেদের জীবনটাও তার নিজের সম্পত্তি, তার পরিশ্রম দিয়ে তৈরি করাটাও তার নিজের সম্পত্তি, এবং তার স্বাধীনতাটাও তার নিজের সম্পত্তি। তো তিনি এরকম ভাবে তিনি এটাকে সম্পত্তির অধিকারের মধ্যে কিন্তু দেখার চেষ্টা করলেন। তো এই বিষয়গুলো আমরা কিন্তু এখানে আলোচনায় পেয়ে থাকি। এবার এখানে যখন এগ্রিমেন্ট হলো, এবার প্রসঙ্গে এবার এখানে যেটা আসে সেটা হচ্ছে যে এগ্রিমেন্ট তো হলো ঠিক আছে জনগণের মধ্যে, প্রশ্ন এবার আসছে ওনার কাছে এটা যে এই এগ্রিমেন্ট কতদিন পর্যন্ত কন্টিনিউ হবে, এর কি টাইম পিরিয়ড কিছু আছে? 50 বছর, 100 বছর, 200 বছর, 1000 বছর, কত বছরের জন্য? উনি বলছে টাইমলেস, মানে টাইমের ঊর্ধ্বে এটা। কেন টাইমের ঊর্ধ্বে? মানে যখন একবার হয়ে গেছে, এটা ফাইনাল চলবে। প্রশ্ন ওনাকে ঘুরিয়ে করা হচ্ছে যে এটা তো আমার পূর্বপুরুষরা করে গেছিল এগ্রিমেন্ট, আমি কেন এগ্রিমেন্ট মেনে নেবো? আমি তো এই ধরনের কোন এগ্রিমেন্ট মেনে নেবো না যদি প্রশ্ন আসে। ওনার কাছে কোনো যুক্তি নেই, উনি তখন এখানে একটুখানি ঘুরিয়ে বলার চেষ্টা করলেন, যদিও এটা যুক্তি দিয়ে প্রমাণ করা যায় না আসলে, তারপরেও বলার চেষ্টা করেছেন যে হ্যাঁ, এখানে একটা প্রপার যুক্তি এটা হতে পারে যে যেহেতু তুমি এখানে সম্মতি ধারণা সেই জায়গা থেকেই, যে প্রত্যেকে যেহেতু সম্মতি দিয়ে তাদের এখানে স্টেট অফ ল তৈরি করেছে, স্টেট তৈরি করেছে এবং স্টেটের নিয়ম কানুনগুলোকে তারা মেনে নিয়েছে, সম্মতির ধারণা, কনসেন্টের ধারণা তার এখান থেকে আসছে। তো তিনি বলার চেষ্টা করলেন কি যে ওই এগ্রিমেন্টটাকেও টিকিয়ে রাখার জন্য এখানে একটা ইয়ে হবে, ট্যাসিট কনসেন্ট যেটাকে বলার চেষ্টা করেছেন, যে সরাসরি একটা কনসেপ্ট, যে দুটো টার্মিনোলজি আমি ভুলছি, একটা তো হচ্ছে ট্যাসিট কনসেপ্ট তিনি কনসেপ্ট দিয়েছেন। ট্যাসিট কনসেপ্টটা কি? ট্যাসিট কনসেপ্টটা হচ্ছে যখন চুক্তি হয়েছিল তখন আমার পূর্বপুরুষরা করেছিল, তো তখন ওটা অন্য ধরনের চুক্তি ছিল, সরাসরি চুক্তি ছিল, ডিরেক্ট এগ্রিমেন্ট ছিল সেটা। কিন্তু ট্যাসিট এগ্রিমেন্টটা কি? ট্যাসিট এগ্রিমেন্টটা হচ্ছে যদি আমি আমার পূর্বপুরুষদের সম্পত্তি অধিকার সম্পত্তি যদি ভোগ করি, তাহলে ইনডিরেক্টলি আমিও কিন্তু স্টেটের সেই এগ্রিমেন্টগুলোকে, নিয়ম কানুনগুলোকে কিন্তু মেনেই নিচ্ছি, সেই চুক্তির নিয়ম কানুনগুলোকে কিন্তু মেনেই নিচ্ছি। যেহেতু চুক্তির নিয়ম কানুনগুলোকে আমি মেনেই নিচ্ছি, তাহলে তো আমিও তো চুক্তির পার্ট, আমি কি করে চুক্তির বাইরে? ওনার বক্তব্য কিন্তু এটা। তো এটাকে বলা হচ্ছে ট্যাসিট কনসেন্ট। একটা এগ্রিমেন্টের কনসেপ্টের নাম ছিল, দু ধরনের কনসেপ্ট, হ্যাঁ, একটা হচ্ছে এক্সপ্লিসিট কনসেপ্ট যেটাকে ওভার্ট বলা হচ্ছে, আর একটা হচ্ছে ইমপ্লিসিট কনসেপ্ট যেটাকে ট্যাসিট কনসেপ্ট বলা হচ্ছে। এক্সপ্লিসিট যেটা হচ্ছে ওই আমার পূর্বপুরুষরা স্টেট অফ নেচারে করেছিল, আর
ইমপ্লিসিট যেটা, আর যেটা হচ্ছে তোমার ইমপ্লিসিট, যেটাকে বলা হচ্ছে ট্যাসিট কনসেপ্ট, সেটা হচ্ছে যে আমি যদি আমার পূর্বপুরুষদের সম্পত্তি ভোগ করি, তো সেটা, তাহলে আমি যদি আমার পূর্বপুরুষদের সম্পত্তি ভোগ করি, তাহলে আমিও কিন্তু সেই এগ্রিমেন্টের পার্ট হয়ে গেলাম। ওনার বক্তব্য ছিল এটা, বাট এটা কিন্তু কিন্তু কোনো লজিক হয় না। ক্রিটিসাইজ যারা করেছেন তাদের বক্তব্য যে এটা কোনো লজিক দাঁড়ায় না। আসলে তিনি এখানে অনেকে থিঙ্কার এই কারণে ক্রিটিসাইজ করেছে এই নিয়ে যে তিনি সম্পত্তির অধিকার দিয়েছেন, ভালো, খুব ভালো লাগলো। লেবার থিওরি দিয়েছেন, সম্পত্তির থিওরি দিয়েছেন, ভালো লাগলো সেগুলো শুনে। তিনি ফ্রিডমের থিওরি দিয়েছেন ভালো, লিবার্টির থিওরি দিয়েছেন ভালো, কিন্তু তিনি তার একটা লিমিটেশনস নজরে আসে, সেটা হচ্ছে তিনি সম্পত্তির অধিকারটা নিয়ে, সম্পত্তির থিওরি নিয়ে যে আর্গুমেন্ট গুলো তিনি দিয়েছেন সেটা কেন। তার বক্তব্য হচ্ছে এখানে যে সম্পত্তির থিওরি নিয়ে যে তিনি আর্গুমেন্টটি দিয়েছেন, সেখানে দেখা যাচ্ছে কি যে এক তো তিনি বলছেন যে কনসেন্টের ব্যাপার থাকবে, কনসেন্ট থাকবে, কনসেন্ট না হলে নাকি এগ্রিমেন্ট হবে না, সবাই কনসেন্ট দিয়েছে বলে এগ্রিমেন্ট হয়েছে, সকলের কনসেন্ট তাহলে জড়িত আছে। সেকেন্ড, তিনি এসে বলার চেষ্টা করছেন যে যারা কনসেন্ট দেয়নি তারা যেহেতু সম্পত্তি এনজয় করছেন, তারাও তাহলে কিন্তু এগ্রিমেন্টের পার্ট। তার মানে এক প্রকার জোরপূর্বক তুমি আমার কাছ থেকে, কিন্তু আমি আমার বাবার সম্পত্তি অর্জন ভোগ করছি বলে তুমি জোরপূর্বক আমার কাছ থেকে, আমার কাছ থেকে আনুগত্য আদায় করে নিচ্ছ, জোরপূর্বক আনুগত্য বা অব্লিগেশনস আদায় করে নিচ্ছ। আমি আনুগত্য দিতে চাই না, আমি আনুগত্য দিতে চাই না। বা ধরো অনেক মানুষ তো আছে তার বাবার সম্পত্তি বলে কিছু পায়নি, সে বাবা মায়ের সম্পত্তি বলে কিছুই পায়নি, সে শুধু জন্মগ্রহণ করেছে বাবা মায়ের দ্বারা, সেটাই এনাফ। এরপরে হয়তো সে রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে, তাহলে ও কেন মেনে নেবে সেই স্টেটের এগ্রিমেন্টটাকে? তৈরি হচ্ছে কিছু, ও কেন মেনে নেবে ওই সম্পত্তি স্টেটের কনসেপ্টটাকে? সে কেন মেনে নেবে সে ফিডুশিয়ারি ট্রাস্ট যেটা পূর্বপুরুষরা তৈরি করেছে সেই মডেলটাই কেন মেনে নেবে? সে কেন পার্লামেন্টকে এখানে মেনে নেবে? সে কেন রাজাকে মেনে নেবে না? সে তো রাজাকেও সমর্থন করতে পারে, কারণ পিতা মাতার কাছ থেকে তো সে কিছু পায়নি। তাকে তো পিতা মাতা নিজেদের লাভের কারণে জন্ম দিয়েছে, জন্ম হয়েছে তার, তারপরে ছুড়ে ফেলে দিয়ে চলে গেছে। তো ও কেন স্টেট সিস্টেমটাকে মেনে নেবে? কেন? অনেকে তোমরা দেখবে যে এই কারণে তোমরা দেখবে, অনেকে দেখবে বিশেষ করে বলার চেষ্টা করে যেই সমস্ত, এবং তোমরা নোটিশ করেছো জিনিসগুলো, যেই সমস্ত সন্তানগুলো যদি প্রপার এডুকেশনও না পায়, ধীরে ধীরে এরা সোসাইটিতে ক্রিমিনাল হিসেবে উঠে আসে। এই জায়গাগুলোতে খামতিগুলো আমাদের ফিলোসফারদের রয়ে গেছে বলেই এগুলো কিন্তু হয়েছে দীর্ঘদিন ধরে। ফিলোসফাররা এই সমস্ত জায়গায় কিন্তু দৃষ্টি নিক্ষেপ করেনি। তো স্বাভাবিকভাবে এটা একটা বিষয়, মানে একটা স্বাভাবিক একটা বিষয় যে যারা এগ্রিমেন্ট করেনি, ট্যাসিটলি তুমি তাদের এগ্রিমেন্টে কিন্তু আদায় করার চেষ্টা করছো, জোরপূর্বক, ইচ্ছা না। তাহলে তুমি একদিকে বলছো সম্মতির ধারণা, যে সম্মতির কনসেপ্ট তুমি নিয়ে এসেছো ভালো, যে সম্মতির ভিত্তিতে মানুষ কি করেছে, স্টেট অফ নেচার থেকে বেরিয়ে এসে এখানে সিভিল সোসাইটি নির্মাণ করেছে। সিভিল সোসাইটির পর থেকে এখানে মানুষ কি করেছে না, সেখানে হয়তো আর একটা এগ্রিমেন্ট করে সেখানে ফিডুশিয়ারি ট্রাস্ট নির্মাণ করেছে, যে ফিডুশিয়ারি ট্রাস্ট কি করবে, ল তৈরি করার কাজটা করবে, লটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবে এবং লটাকে এক্সিকিউট করার কাজ করবে। ওকে, ফাইন। কিন্তু সম্পত্তির কনসেন্টের ধারণা থেকে ফিউচার জেনারেশনের জন্য যখন সেই সম্মতির ধারণা তুমি অ্যাপ্লাই করছো, তখন তো কোনো সেন্স তৈরি হচ্ছে না। এই কারণে ওনাকে সমালোচনা করা হয় এটা বলে যে আসলে তিনি যেটা আলোচনা করেছেন সেই আলোচনার মধ্যে অনেক খামতি রয়ে গেছে, যে প্রপারলি এখানে কিন্তু এরা বলতে পারবে একটা নজর আন্দাজ করেছেন বিষয়গুলোকে, একটা প্রপার যুক্তি তিনি এখানে দাঁড় করাতে পারেননি এবং এইরকম ভাবে বিষয়টিকে ছেড়ে দিয়ে বেরিয়ে গেছেন। এই বিষয়গুলো তাকে কিন্তু শুনতে হয়, ঠিক আছে? তো এইরকম ভাবে আমরা দেখতে পাবো লক রিচার্ড হুকারের যে একটি বিখ্যাত বই আছে, রিচার্ড হুকার হচ্ছে, বইটির নাম হচ্ছে দ্য লস অফ খুব কঠিন উচ্চারণ, আমি লিখে দেবো পরে, ঠিক আছে? তো একটি বই আছে, সেই বইয়ে তার এই ট্যাসিট কনসেন্টের ধারণাটি তিনি দিয়েছেন, মানে এটাকে সমালোচনা করেছেন, ট্যাসিট কনসেপ্টের ধারণাটিকে লকের তিনি সমালোচনা করেছেন। এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা এখানে পেয়ে থাকি এগুলো। এবার এখানে তোমরা মোটামুটি ভাবে বুঝে গেলে যে তাহলে এগ্রিমেন্ট হয়েছিল, দুটি ব্যক্তির মধ্যে এগ্রিমেন্ট হয়েছে এবং ব্যক্তির পাশাপাশি এখানে সোভারেন পাওয়ারের সঙ্গে এগ্রিমেন্ট হয়েছে, এবং সোভারেন পাওয়ার দেয়নি, মানে এখন চূড়ান্ত ক্ষমতা দেয়নি, এনার ক্ষমতাটা ডিভাইড হয়েছে। কাদের মধ্যে ডিভাইড হয়েছে? অবশ্যই সেখানে কিন্তু এক্সিকিউটিভ এবং লেজিসলেচারের মধ্যে ডিভাইড হয়েছে। লেজিসলেচারকে এখানে সুপ্রিম পাওয়ার দিয়েছে এবং এক্সিকিউটিভকে লেজিসলেচারের ভেতরে বানিয়ে আন্ডারে রেখেছে, এবং লেজিসলেচারকেও আবার কিন্তু জনগণের কিন্তু আন্ডারে রেখেছে। তো এইরকম ভাবে লিমিটেড একটা পাওয়ার তাদেরকে দিয়েছে। এটা আমরা দেখতে পাচ্ছি, লিমিটেড পাওয়ার, লিমিটেড গভর্নমেন্টের ধারণা তিনি তৈরি করেছেন। রাজতান্ত্রিক যে শাসন ব্যবস্থা, রাজতান্ত্রিক যে সংসদীয় শাসন ব্যবস্থা, সেটারও ধারণাটা তিনি
তিনি নিয়ে এসেছেন, অর্থাৎ শাসন করবে ওই রাজারা, কিন্তু ল মেনে শাসন করতে হবে, এই ধারণাটা তখন এসেছিল। তো এক্সিকিউটিভ বলতে তখন রাজাদেরই কথা বলেছেন, এবং অন্যদিকে আমরা দেখতে পাবো যে লেজিসলেচার বলতে আইন বিভাগের কথা বলেছেন, যারা আইন তৈরি করবে। রাজাই আইন মেনে কিন্তু শাসন করবে। এই ধরনের রাজতান্ত্রিক সংসদীয় রাজতন্ত্র কিন্তু সেই সময় তিনি তার ধারণার মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছেন। এগুলো আমরা দেখতে পাবো। তিনি দুটো এগ্রিমেন্টের কথা বললাম তোমাদের। তিনি ব্যক্তির আচরণকে এখানে এখানে পজিটিভ সেন্সে দেখেছেন, হ্যাঁ, পজিটিভ পার্ট গুলোকে দেখেছেন। ব্যক্তি র্যাশনাল, এই কথাটা বিশেষ করে তিনি বলার চেষ্টা করেছেন। এখানে 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 তিন ধরনের ন্যাচারাল রাইটস এর কথা তিনি বলেছেন। সম্পত্তি ধারণা, রাইট টু লাইফ, রাইট টু লিবার্টি, রাইট টু প্রপার্টির কনসেপ্ট তিনি দিয়েছেন। এবং আমরা দেখতে পাবো যে তিনি আমরা কি দেখতে পাবো যে তিনি এই তিনটে অধিকার নিজ ব্যক্তি নিজের কাছে রেখেছে। ফিডুশিয়ারি ট্রাস্টের হাতে এই ক্ষমতাটা তিনি দেননি। এবং আমরা দেখতে পাবো যে জনগণকে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করারও ক্ষমতা তিনি দিয়েছেন, অর্থাৎ রাইট টু রিভল্টেরও ক্ষমতা তিনি দিয়েছেন। রাইট টু রিভল্ট, বিদ্রোহ করার অধিকারও তিনি দিয়েছেন। যদি সরকার ভুল কিছু করে তাহলে সেই সরকারকে বদলে দেওয়ার ক্ষমতা জনগণের আছে। কাজে লিমিটেড গভর্নমেন্টের একটা ধারণা এটার মধ্যে দিয়ে উঠে আসছে, এবং এগুলোই আলটিমেটলি কি করছে, ব্যক্তির স্বাধীনতাকে যেহেতু ইনশিওর করছে, তো তিনি ব্যক্তির স্বাধীনতার ধারণাটিকে এইরকম ভাবে প্রতিষ্ঠিত করেছেন। এবং তিনি নিজে লেবার থিওরিও দিয়েছেন, সম্পত্তি থিওরি দিয়েছেন, তিনি কনসেন্ট থিওরিও দিয়েছেন। এই আইডিয়াগুলো তার কিন্তু বেসিক আইডিয়া, যেগুলো আমরা কিন্তু তার আলোচনার মধ্যে পেয়ে থাকি। এই গেল তার আজকের আলোচনা, আর বিশেষ কিছু এখানে নেই। এরপরে যদি কিছু আছে তো পিওয়াইকিউ গুলো চর্চা করতে গিয়ে আমি দুটো একটা তোমাদেরকে এখানে বলে দেবো। বোঝা গেছে? বোঝাতে পেরেছি? বলো। তিনি প্রথম সমাজ এবং রাষ্ট্রের মধ্যে পার্থক্য করেছিলেন, যেটা তোমাদের বললাম। বলো তিনি। কোয়েশ্চেন ডিসকাস করতে গিয়ে বলেছিলেন না ওনার মানে লাইফ, লিবার্টি, প্রপার্টিকে তিনটেকে একত্রে কিছু বলা হয়। এই তো সম্পত্তি ধারণা বলা হয়, তিনটেকে একত্রে সম্পত্তি ধারণা বলা হয়, সম্পত্তি বলা হয়। লাইফ, একটা লিবার্টি, ফিলিসিটি নাকি একটা ছিল না নামটা? না 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 না, ঠিক আছে, ওটা হবসে ছিল। এখানে আমরা দেখতে পাবো, আমি আসবো যদি কোয়েশ্চেন্স থাকে আবার মনে করে বলে দেবো, তাহলে ধরতে পারছি না কোনটা বলছো। কিন্তু তিনি লাইফ, লিবার্টি আর প্রপার্টিকে একসঙ্গে তিনি এখানে বলেছিলেন, কি লাইফ, লিবার্টি, প্রপার্টিকে একসঙ্গে পরবর্তীকালে প্রপার্টি হিসেবেই তিনি দেখেছিলেন। ঠিক আছে, কোয়েশ্চেন্স পাবো আমরা। মানে ওই লাইফ, লিবার্টি, প্রপার্টিকে একত্রে কিছু একটা বলা হতো। আপনি র্যাপিড ফায়ার করাতে গিয়ে এই প্রশ্নটা বলেছিলেন, দিয়ে বলেছিলেন যে এনার নামটা কি এফ দিয়ে কি শুরু ছিল। আমি না এখনো মনে করতে পারছি, কিন্তু বলেছিলেন তখন বলেছিলাম হয়তো ফিডুশিয়ারি ট্রাস্টের কথা, যে ফিডুশিয়ারি ট্রাস্ট তখন তিনি তৈরি করেছিলেন, এবং সেই ফিডুশিয়ারি ট্রাস্টের হাতে এই তিনটে ক্ষমতা তিনি দেননি। অর্থাৎ ফিডুশিয়ারি ট্রাস্ট মানে হচ্ছে সরকার, স্বেচ্ছাসেবী সংস্থা, জিম্মাদারি সংস্থা, তো এদের হাতে সেই ক্ষমতা দেননি। তিনি নিজের হাতে এই ক্ষমতাটা রেখেছিলেন, ব্যক্তির নিজের হাতে এই ক্ষমতাগুলো রেখেছিলেন, অধিকারগুলো রেখেছিলেন, এবং ওদেরকে বলেছিলেন এর বাইরে যা কিছু আছে সেগুলো তারা এনজয় করবে, সেই সমস্ত বিষয়গুলোর উপরেই তারা শুধুমাত্র শাসন করতে পারবে। সেগুলো কোনগুলো, সেগুলো আইন তৈরি করবে, আইন প্রয়োগ করবে, এবং বিচারের কাজটি করবে। কিন্তু আইন তৈরি করতে হলো আইন নিজেদের মতো করে তৈরি তারা করতে পারবে না। আইনটা খুঁজে বের করার দায়িত্বটা তাদের। আইন তো অলরেডি ছিলই, তাদের বক্তব্য হচ্ছে আইন তো অলরেডি আছেই, প্রকৃতির রাজ্যে সেই আইনগুলো ছিল। তো সেই আইনগুলোকে খুঁজে বের করবে, সেগুলোকে ইমপ্লিমেন্ট করবে। নতুন করে আইন তৈরি করার প্রয়োজন এখানে নেই, শুধু খোঁজার কাজটা তাদের। আইন তৈরি করার অর্থে তিনি এখানে বোঝাতে চেয়েছেন যে অলরেডি ইস্টাবলিশড, খুঁজে বের করতে হবে শুধু, এই কথা তিনি এখানে বলেছেন। ওটাই হয়তো ফিডুশিয়ারিরই কথা হয়তো বলেছিলাম, তুমি হয়তো তখন বুঝতে পারোনি, বা আমি সঠিক বোঝাতে পারিনি, কিছু একটা হবে। বোঝা গেছে? আর যদি কিছু থাকে পিওয়াইকিউতে আসবে, তখন বলে দেবো। আর আরেকটা সেই জায়গাটা আমাকে একটু বলে দিন, যে তিনি মানে কোন এক্সাক্ট কারণে মনে করলেন যে মানে দুটো চুক্তি করলেন, মানে হঠাৎ কি করে মানে জ্ঞানের ইয়ে থেকে যে দুটো চুক্তি হচ্ছে, মানুষ নিজেদের দুটো চুক্তির প্রয়োজনটা এই কারণেই পড়ছে যে ব্যক্তি নিজেদের মধ্যে চুক্তি করলেন, চুক্তি করে তারা নিজেরা তো শাসন করবে না। নিজেদের যদি শাসন না করে, তিনি বলছেন যে হপ্তের মতো যদি তিনি আবার ওই যে যদি চুক্তি করে, যদি এখন চুক্তির পার্ট যদি এখন রাজাকে না করা যায়, বা অথরিটিকে যদি, সরকারকে যদি না করা যায়, তাহলে সমস্যাটা হবে কি, ব্যক্তির স্বাধীনতা লিমিটেড হয়ে পড়বে, ও নিজের মতো করে শাসন করবে। এক প্রকার ওই আবার ঘুরিয়ে ফিরিয়ে আর্গুমেন্টের জায়গা থেকে শুরু করলো ঠিক, কিন্তু আর্গুমেন্টে এসে পৌঁছলো না, বা হয়তো লজিক দিয়ে শুরু করলো ঠিক, এম্পিরিসিজম দিয়ে শুরু করলো, তাহলে এম্পিরিসিজমে পৌঁছবে না।
এম্পেরিসিজমে পৌঁছানোর জন্য তিনি কি করলেন না, তিনি বলার চেষ্টা করলেন যে যেহেতু এখানে মানুষ একেবারে নিজের স্বাধীনতাকে ইনশিওর করার জন্য এইটা তৈরি করেছে, তো নিজের যুক্তি এখানে এটাই বলছে যে যিনি যার হাতে ক্ষমতা দেওয়া হবে তিনিও যুক্তি প্রয়োগ করবেন, তিনিও তাকে যুক্তির আন্ডারে রাখতে হবে। কি না, তিনি চাইলে কিন্তু নিজের মতো শাসন করতে পারবেন না। হবসের রাজা কি করতো, হবসের রাজা যদি এখন স্বৈরাচার হয়ে যেত, তাহলে কিন্তু হবসের জনসাধারণের কিছুই করার ছিল না, কারণ তো সমস্ত রকম ভাবে মেনে নিয়েছে যে উনি সর্বশক্তিমান, উনার হাতেই সমস্ত ক্ষমতা থাকবে। স্টেট কাজেই হবসের কথা মতো স্টেট ফরমেশন করাটাই তাদের জন্য এনাফ ছিল। শাসন কিভাবে করবেন সেটা স্টেটের ব্যাপার, সেটা রাজার ব্যাপার, রাজতন্ত্রের ব্যাপার। এই কথাটা বলেছিলেন, কিন্তু ইনি বলছেন যে না, শাসন করতে গিয়েও তো ভুলভাবে শাসন করতে পারেন, শাসন করতে গিয়েও তো স্বৈরাচারী হতে পারেন, জনগণের স্বাধীনতাগুলো তো আবার কেড়ে নিতে পারেন, তিনি সম্পত্তি তো কেড়ে নিতে পারেন, ট্যাক্স বসাতে পারেন, তো জনগণের স্বাধীনতা নষ্ট হবে, তো এটা করা যাবে না। জনগণের সম্পত্তি চুরি হবে তো এটা করে, জনগণের জীবন নষ্ট করে দেবে তো। এই কারণে কি করলেন, রাজাকে চুক্তির মধ্যে রাখো। কি রাজা যদি রাজা বলছে, সরি ইনি বলছেন যে সংসদ, পার্লামেন্ট, লেজিসলেচার, তো লেজিসলেচার বা ফিডুশিয়ারি যেটাকে বলেছেন, ফিডুশিয়ারি ট্রাস্ট, সেই ট্রাস্টকেও পার্টে রাখো, একদম রাষ্ট্র যেটাকে বলা হচ্ছে, যে তাকে পার্ট করো, চুক্তির পার্ট না করলে ও নিজের মতো শাসন করতে গিয়ে আমাদের স্বাধীনতা কেড়ে নেবে। তো আমি লজিক থেকে শুরু করেছি, লজিকে এসে শেষ করলাম। লজিক আমি ভাবনা থেকে শুরু করতাম যদি, তাহলে হয়তো ভাবনায় গিয়ে পৌঁছে যেতাম যে সর্বশক্তিমান বলে একটা কিছু ক্ষমতা ছিল, সেখান থেকে শুরু করেছিলাম, সর্বশক্তিমানের হাতে ক্ষমতা নিয়ে এসে ছেড়ে দিলাম। কেন? কারণ আমি ধরে নিচ্ছি আমি কিছু না। কিন্তু এখানে তো তা বলছেন না, ইনি বলছেন মানুষই সব করেছে, তার অভিজ্ঞতার ভিত্তিতেই সমস্ত কিছু হয়েছে। মানুষ তার নিজের যুক্তিকে কাজে লেগে এই জিনিসগুলো করেছে, রেশনাল। এই কারণে তিনি বলেছেন হিউম্যান বিহেভিয়ারকে, হিউম্যানসকে সেখানে রেশনাল হিউম্যান বিং বলেছেন। স্বাভাবিকভাবে তিনি যুক্তির ভিত্তিতেই এখানে একটা রাষ্ট্র নির্মাণ পাবে। সরকার চাইলে সবকিছু কেড়ে নিতে পারবে না, এই কারণে দুটো চুক্তি করার প্রয়োজন পড়লে একটা নয়। কেন? সরকার যাতে স্বৈরাচারী না হয়ে ওঠে। বুঝাতে পারলাম হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। নাকি? স্যার ওখানে ঝিলিক যেটা বললো না যে দুখানা চুক্তির ব্যাপারটা, আমি ওখানে ভাবছিলাম যেহেতু দুখানা চুক্তি এই কারণে হয়েছে, ফার্স্ট অফ অল আমরা তো রাষ্ট্রকে ভেঙে ফেলতে পারি যখন রাষ্ট্র স্বৈরাচারী হয়ে যাবে, সেই অধিকারটা মানুষের আছে। কিন্তু আমি ভাবছিলাম যে সোসাইটি তৈরি করেছে, এটা এমন একটা চুক্তি যেখান থেকে মানুষ বেরিয়ে আসতে পারবে না, এই জন্য সোসাইটি করেছে। আর একটা চুক্তি করেছে রাষ্ট্র এর সাথে, আইন বিভাগ বা যে বিভাগটা তৈরি করেছে তার সাথে, যাতে ওইটা রিজনিং দিক থেকেই যদি যদি স্বৈরাচারী হয় তখন সেটা ভেঙে ফেলতে পারে। কিন্তু সোসাইটি করেছে এই কারণে, কারণ ওখান থেকে চাইলে মানুষ বেরিয়ে আসতে পারবে না, কারণ আগে সমাজবদ্ধ হতে হবে, তারপরে না মানুষ গিয়ে একটা বিভাগ তৈরি করবে, সে রুল করবে। তো যদি মানুষ আবার চুক্তি ভেঙে, যদি একটা চুক্তি হতো, যদি মানুষ চুক্তি ভেঙে দিত, তাহলে আমাদের সোসাইটি থেকে আবার সেই বিচ্ছিন্ন হয়ে যেত, আবার সেই আগের পরিচয় ফিরে আসতো। তো আগে সোসাইটি করে নিল, এক একটা সোসাইটি করে নিল যেখানে মানুষ বেরিয়ে আসতে পারবে না, ওটা একটা কনফারেন্স চুক্তি, যে ওই চুক্তিটা ভাঙা যাবে না। আর সেকেন্ড চুক্তিটা হলো রাষ্ট্র, যেটা মানুষ চাইলে ভাঙতে পারে, কারণ সে এটা রিজনের দিক থেকে করছে, কারণ স্বৈরাচারী হলে আমরা মেনে নেবো না, এই অর্থে আমি এইরকম দিক থেকে ভেবেছিলাম। না, ঠিকই ভেবেছি। আমি তো বললাম এই কথাগুলো ক্লাসের মধ্যে, এই যে প্রথম চুক্তিটা যদি সে ভাঙে তাহলে কি হবে, তো সে তো আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে, সে প্রকৃতির রাজ্যে ফিরে আসবে, যেখানে হানাহানি, খুনোখুনি, মারামারি, সম্পত্তি দখল, জীবনের স্বাধীনতা, ধরন, এগুলো ছিল। এটা তো করা যাবে না। সেকেন্ড চুক্তিটা এই কারণে তিনি করলেন যে এটা তো এখানে লিমিট হয়ে গেল, চলো এর বাইরে আর ফিরে আসা যাবে না, সমাজের বাইরে আর আসা যাবে না। এরপর তুমি সেকেন্ড চুক্তিটাকে চাইলে তুমি ওখানে কি করতে পারো না, ওটাকে ক্রিটিসাইজ করতে। তো এক প্রকার তিনি এইরকম ভাবে আমরা দেখলাম কি, যে চুক্তিকে অমান্য করারই অধিকার দিয়েছেন, চুক্তিকে অমান্য করা যাবে না, ইনিও ঘুরিয়ে ফিরিয়েও চুক্তিকে অমান্য করারই অধিকার দিয়েছেন। এবং এটাও এক প্রকার আমরা জিনিস দেখতে পাচ্ছি, বিশেষ করে তার সম্পত্তির ধারণাটা যখন উঠে আসছে, যে ট্যাসিট কনসেন্টের যে কনসেপ্টটা উঠে আসছে, যে উত্তরপুরুষরাও চাইলে সেই কনসেপ্টটাকে সেই চুক্তিকে ইগনোর করতে পারবে না। যদি ইগনোর করতে সে না পারে, তাহলে তো আমরা ধরে নিচ্ছি এক প্রকার যে তিনিও কিন্তু চুক্তিকে বিরোধিতা করার কোন রকমের অধিকার দিলেন না। এগুলো কিন্তু যুক্তি প্রয়োগ করেছেন, এবার যুক্তির বেড়া জালে নিজে আটকে গেছেন বলা যেতে পারে। বোঝা গেছে? বুঝতে পেরেছি। ওকে, আর বলো শ্রেয়া, বলো। হ্যাঁ স্যার, বলছিলাম যে আপনি তখন বললেন প্রথমের দিকে যে মানুষ একটা সাদা পৃষ্ঠার মতন সেরকম ভাবে জন্মেছে, তখন বললেন যে অভিজ্ঞতা সঞ্চয় করেছে, দুটো প্রসেসের কথা বললেন। একটা প্রসেস বললেন সেনসেশন, সংবেদন, আর একটা কি বলেন আমি ঠিক ধরতে পারি। রিফ্লেকশন। আর একটা বলেছে রিফ্লেকশনস, যে মানুষ কান, আমি ধরো পঞ্চ ইন্দ্রিয় দিয়ে শুনছি, আমার কান শুনলাম,
আমার কোথাও গিয়ে একটা হয়তো পৌঁছে গিয়ে ওটা রিফ্লেক্টেড হয়ে জ্ঞান হয়ে গেল। রিফ্লেকশন তাই নলেজ ট্রান্সফার, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বললে, বলো কি বললে? আচ্ছা, বলো দীপিকা, বলো কি বলছো? স্যার, আপনি দুটি বইয়ের কথা বললেন না, লেটার অন টলারেশন একটা ছিল, হুম ওটা 1689-এ বলেছেন, হুম, প্রথমটা আর টু ট্রিটিস অফ গভর্নমেন্ট, ওটা 90-তে, 1690-তে। হ্যাঁ, লেটার অন টলারেশন যেটা, সেটা 1689-এ বলেছিলেন না? কোনটা কোনটা কোনটা? এখানে তার বইগুলো ওই এখানে দেখো, তার বইগুলো হচ্ছে এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং 1689-এ, এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং 1689-এ, ট্রু ট্রিটিস অন সিভিল গভর্নমেন্ট 1619-এ, ট্রু ট্রিটিস অন সিভিল গভর্নমেন্ট 1619-এ, ঠিক আছে। লেটার্স কনসার্নিং টলারেন্স এটা 1689-এ, ফান্ডামেন্টাল কনস্টিটিউশনস কনসার্নিং ক্যালিফোর্নিয়া 1689-এ, আর আচ্ছা, এলিমেন্টস অফ এটাই বলছিলাম। লেটার আর লেটার 16 কনসার্নিং টলারেশনস এটাও 1689-এ। আমি এটার নাম তখন তোমাদের বলিনি, লেটার নিয়ে কোনো নাম বলিনি, আমি শুধু দুটো বইয়ের নাম বলেছিলাম। এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং 1689-এ, প্রথম দিকে 679 বলেছিলাম, 79 না, ওটা 89। আর টু ট্রিটিস অন সিভিল গভর্নমেন্ট বলেছিলাম 1690-তে, ঠিক আছে, 1990 সালে। একটা হচ্ছে 89 সালে এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং 1689 সালে, আর টু ট্রিটিস অন সিভিল গভর্নমেন্ট 1690 সালে। চিন্তা নেই, আমি পিডিএফটি তোমাদের কিছুক্ষণের মধ্যে দিয়ে দেবো, পেয়ে যাবে, সব লেখা আছে ওখানে, সব এই স্যার পুরো বলবো? নোট দিয়ে দেবো, ওখানে আছে। আর এই যে সেকেন্ড যে পার্ট গুলো যেগুলো, এগুলো এখানে ওগুলো লিখে নেবে, মানে ফার্স্ট পার্ট এই টু ট্রিটিস অন সিভিল গভর্নমেন্টের যে, সরি আছে ওখানেও, তো ওখানে দেখে নেবে যে সব ওগুলো কিন্তু আছে এখানে, মানে আমি যা বলেছি সব আছে। আরেকটা জিনিস শুধু মিস করে গেছে, সেটা হচ্ছে রবার্ট ফিলমারের বইটার নাম মনে রাখবে। রবার্ট ফিলমারের বইটার নাম হচ্ছে প্যাট্রিয়ার্ক। রবার্ট ফিলমারের বইটার নাম প্যাট্রিয়ার্কা, ঠিক আছে। প্যাট্রিয়ার্কা বইয়ে তিনি এই কনসেপ্টগুলো দিয়েছিলেন। প্যাট্রিয়ার্কা বইটা রচিত হয়েছিল 1680 সালে। তো এই বইটিকেই তিনি মেইনলি টার্গেট করেছিলেন। তার এই প্রথম যে টু ট্রিটিজের যে প্রথম ট্রিটিসটা, সেই ট্রিটিজে তিনি এটাকেই টার্গেট করেছিলেন, করে তিনি ক্রিটিসাইজ করেছিলেন। তো হবস তার টার্গেট ছিল না, তার টার্গেট ছিল কিন্তু এখানে আমরা দেখতে পাবো কে, হবস তার টার্গেট ছিল না, তার টার্গেট ছিল এখানে আমরা দেখতে পাবো যে রবার্ট ফিলমার। আর সেকেন্ড যে পার্টটা, ঠিক আছে, সেকেন্ড পার্টে তার টার্গেটটা ছিল কিন্তু হবস, হবস ছিল সেকেন্ড পার্টে, হবস ছিল না, সেকেন্ড পার্টে হবস ছিল। কারণ পলিটিক্যাল থিওরিটা যেভাবে হবস দেওয়ার চেষ্টা করলেন, স্টেট থিওরিটা, পলিটিক্যাল সিস্টেমটা যেভাবে তিনি দাঁড় করালেন, সেখানে রবার্ট হবস কিন্তু টার্গেট ছিল সেখানে বড় একটা, ঠিক আছে। ডিরেক্টলি নয়, ইনডিরেক্টলি ছিল, কারণ তিনি সর্বশক্তিমান স্টেটের কনসেপ্ট দিয়েছেন, আর ইনি সেখানে সর্বশক্তিমানের জায়গায় তিনি করেছেন লিমিটেড গভর্নেন্সের কনসেপ্ট দিয়েছেন, লিমিটেড গভর্নমেন্টের কনসেপ্ট দিয়েছেন, জনগণের হাতে ক্ষমতা তুলে দিয়েছেন। বলো সোহিনী। এভাবে ভাবা উচিত কি বলতে পারছি না আমি। হবসের সাথে যদি কম্পেয়ার করি, ওখানে মানে হবসও তো সেই কন্ট্রাকচুয়াল স্টেটের কথা বলেছে, আর আমাদের এখানে লকও তো সেই কন্ট্রাকচুয়াল স্টেটের কথা বলেছে। মানে দুজনের হয়তো পরিস্থিতিটা আলাদা ছিল, মানে স্টেট তৈরি করার পরিস্থিতি আলাদা ছিল, কিন্তু দুজনে তো কন্ট্রাকচুয়াল স্টেটই করেছে। এই যেখানে পরে লক দেখবো যে সবকিছুই সম্পত্তি, মানে স্টেট তৈরি করলো, ল তৈরি করলো, সবকিছু গিয়ে সেটা সম্পত্তির সাথে যোগ করে দিল। কিন্তু লাস্টে গিয়ে দেখবো যারা সমালোচনা করছে লকের, তারা ওই পরের পরবর্তী প্রজন্মে ধারণা তুলে আনছে যে পরবর্তী প্রজন্ম মানবে কেন। কিন্তু হবসের ক্ষেত্রে এই সমালোচনা কেন করা হলো না? মানে হবস তো ওই একটা অ্যাবসলিউট সভারেন্টি করে দিয়ে সেখানে সব শেষ করে দিল। মানে অ্যাবসলিউট সভারেন্টি করলো, সেখানে সব সব ক্ষমতা রাজার হাতে, রাজাই সবকিছু এখন রুল করবে, সেই স্বৈরাচারীভাবে রুল করুক কি ভালোভাবে রুল করুক। কিন্তু ওই যে পরের প্রজন্ম মানবে মানবে কি মানবে না, যেটা লকের সময় তোলা হলো এই সমালোচনাটা, এটা হবসের সময় কেন তোলা হলো না? হবসের সময় তোলা হলো না, তার কারণ উনি নিজেই স্বীকার করেছেন যে আমার এটা প্রমাণ করার কোনো অবকাশ নেই একেবারেই, বা আমাকে প্রমাণ করার দায়বদ্ধতা থেকে আমি একেবারে মুক্ত, যেহেতু আমি ভাবনার রাজ্য থেকে এটা আইডিয়াটা তৈরি করেছি। কাজে আমাকে ইতিহাসের অনুসন্ধানও দিতে হবে না, এখানে ইতিহাসের তথ্যও তুলে ধরতে হবে না, কোনো যুক্তি সাজানোর প্রয়োজন নেই। আমি ভাবনার জায়গা থেকে তৈরি করেছি, ভাবনার জায়গা থেকে এগ্রিমেন্ট হয়েছে, ভাবনার জায়গা থেকে এটা এসে এখানে পৌঁছেছে। কাজে তুমি এটাকে মানলে মানতে পারো, না মানলে নাই মানতে পারো। চুক্তি হয়েছিল, তিনি কথাটা বলার চেষ্টা করলেন, ঠিক আছে। কিন্তু কিন্তু লক সেই জায়গায় কিন্তু যেহেতু যুক্তিবাদী অনেকটা, তাই লকের একটা কিন্তু জায়গা ছিল তাকে সেটাকে প্রমাণ করার।
চেষ্টা করেছে, পরবর্তীকালে তিনি বলেছেন যে আমি চেষ্টা করছি যে এটাকে প্রমাণিত করা যে সেখানে এগ্রিমেন্ট হয়েছিল এবং সেটা আমাকে প্রমাণ করতে হবে এই কারণেই, যেহেতু যুক্তি জায়গা থেকে তিনি তৈরি করেছেন, তো স্বাভাবিকভাবেই কিন্তু পরবর্তীকালে তিনি যে যুক্তি দাঁড় করিয়েছেন সেটা মানা যায় না। এটাই বেসিক ইয়ে মানে হবে তো হবসের তরফ থেকে ওটাই বেশি ফান্ডা ছিল যে ওনাকে কেন ওখানে রেসপন্সিবল করা হলো না, বা যে প্রশ্নটা তুমি করলে ওটাই কারণ ছিল, আর অন্য কোনো কারণ নেই। মানে লগ এখানে দায়বদ্ধ ছিল প্রমাণ করার, কারণ ওর রিজনিং দিক থেকে করেছে বলে। একদম আর যদি উনি ভাববাদী তাই ওনার কোনো কথা দায়বদ্ধ নেই যে আমি এটা প্রমাণ করবো কি করবো না। রিজনিং নয়, রিজনিং বা র্যাশনালিটিটা আলাদা কনসেপ্ট। এম্পেরিসিজম বলবে, এম্পেরিসিজম অভিজ্ঞতা। কারণ র্যাশনালিজম আর এম্পেরিসিজমের মধ্যে আবার পরবর্তীকালে মেলবন্ধন ঘটিয়ে কান্ট দেখবে তোমরা নতুন আইডিয়ালিজমের কনসেপ্ট দিয়েছে, তো সেটা একটা আলাদা আইডিয়া, তো কনফিউজড হয়ে যাবে। তো এখানে বলবো এম্পেরিসিজম, যে এম্পেরিক্যাল ভিউ এর উপর তিনি, এম্পেরিক্যাল মেথডের উপর যেভাবে তিনি সিস্টেমটিকে দাঁড় করালেন, দাঁড় করিয়ে যেভাবে তিনি প্রমাণ করার চেষ্টা করলেন কন্ট্রাক্টটিকে, তো তার কাছে তো অবশ্যই দায়বদ্ধতা ছিল, ঠিক আছে। কিন্তু হবসের কাছে এই দায়বদ্ধতা ছিল না যে তিনি মানে এটা প্রমাণ দেবেন, তো কারণ উনি ভাবনার জায়গা থেকে তৈরি করেছেন এবং তিনি নিজে স্বীকার করেছেন এটাকে, যে আমাকে প্রমাণ দেওয়ার কোনো এখানে প্রমাণ দেওয়ার মতো আমার কোনো দায়বদ্ধতা এখানে নেই, এই কথাটাই বলেছে। আর বলো কার কি প্রশ্ন আছে? আমি তোমাদের একটা কোয়েশ্চেন দেখাই। আজকে প্রেসিডেন্ট কি ডায়মন্ডে পরীক্ষা হয়েছে, তুমি কোথায় দিয়েছো সোহিনী? আমাকে এই হোয়াটসঅ্যাপ পাঠাতে পারবে? কোন হোয়াটসঅ্যাপে দিয়েছো এটা? এই নাম্বারটাতে পাঠাতে পারবে? আরেকটা নাম্বার আছে যেটা, আচ্ছা পাঠাচ্ছি। দাঁড়াও দেখিনি কোথায় দিয়েছো। হ্যাঁ তুমি ওটাতেই পাঠিয়েছো, এটাতে পাঠাও তো, এটাতে পাঠাও। দেখি ডায়মন্ডের কোয়েশ্চেন্স কেমন হয়েছে। স্যার আমি গ্রুপে পাঠিয়ে দিচ্ছি, হবে? হ্যাঁ দাও না, এখানে খুশি দাও। হ্যাঁ ঠিক আছে। পাঠিয়েছো? পাঠিয়েছো? হ্যাঁ পাঠিয়েছো দেখছি। কি দিয়ে এতগুলো? কতগুলো পেজ? 5টার মতন পেয়ে যাচ্ছে মনে হয়। কটা কোয়েশ্চেন দিয়েছিল? সোহিনী কটা কোয়েশ্চেন ছিল? গ্রুপ এ থেকে 10টা দিয়েছিল, আর গ্রুপ বি তে ছিল আপনার 10টা, মোট 20টা। তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ কিছু স্ক্রিনে? না স্যার, স্ক্রিন পুরো ব্ল্যাক দেখাচ্ছে। অনেক বড়। ঠিক আছে পরে দেখাবো তোমাদের, কালকে। আজকে একটু দেখে নি, অনেক বড়, সময় লাগবে দেখতে, অনেক বড় সময় লাগবে দেখতে।
ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো। আমি দরকার হলে কোয়েশ্চেন্স গুলো যদি এমসিকিউ হয় তো আমি ওয়েবসাইটেও আপলোড করে দেবো, পোটে নিজেরাও টেস্টটা অ্যাটেন্ড করো, কাজে আসবে। ঠিক আছে, অথেন্টিক কোয়েশ্চেন্স হয়ে যাবে সেগুলো একটা। তো যাই হোক, আজকে তাহলে আমাদের আলোচনায় এতটুকুই। আর যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে জিজ্ঞেস করো, আর নইলে আজকে এখানেই থাক। আমরা আগামী দিনে আবার আগামীকাল আমরা কোয়েশ্চেন্স গুলো দেখে নেবো। কোয়েশ্চেন্সটা দেখে নিই আবার। স্যার হ্যাঁ বলো। স্যার আমি বলছিলাম যেটা যেটা ছিল লেটার কনসার্নিং টলারেশন যে গ্রন্থটা আছে সেটা আপনি বলেছেন 1689। হুম। হ্যাঁ, আর টু ট্রিটিস অফ গভর্নমেন্ট যেটা সেটা হচ্ছে 1690। তুমি চিন্তা করো না, আমি পিডিএফটা দিয়ে দেবো। মাথা খারাপ না করবে না। কেন বলছি তুমি স্যার কোনো মাথা বলবো? খারাপ করো না এখন। ছোট্ট ব্রেন নষ্ট নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। না আমি না স্যার পাঠিয়ে দেবো। বলছি কারণ হুম আমাদের যে পিওয়াই কিউ যেটা আছে হুম হুম সেখানে ওই স্টেটমেন্ট হিসেবে দিয়েছিল। হুম। তো আমি এটাই করেছিলাম, তো এখানে দেখাচ্ছিল যে দুটোই 1690, তার জন্য বলছি। 1690 দুটোই? হ্যাঁ, ওখানে 1690 দুটোই, এটাই কারেক্ট অ্যান্সার দিয়েছে। তো আমি তো ওটাই করেছিলাম, তো এখানে আমারটা অ্যান্সার ভুল হয়ে গেছে। তাহলে দেখবো একবার, ঠিক আছে, দেখে কারেক্ট করে দেবো। যদি দেখি কোনটা ঠিক, আমি যেটা বললাম সেটা ঠিক না, যেখানে কোয়েশ্চেন দিয়েছে সেটা ঠিক, নাকি কোনো অন্য কোনো ক্লারিফিকেশন আছে কি আছে, দেখে তোমাকে বলবো আমি। ঠিক আছে, এখানে তোমাদের নেট সেট যে স্পেশাল কোর্সে কোয়েশ্চেন্সটা পাবে তোমরা। এখানে দেখছি আমি কোথায় আছে, এখানে জন লক এখানে আছে। কটা কোয়েশ্চেন্স আছে দেখে নাও। কোয়েশ্চেন 76 আছে, 76টা কোয়েশ্চেন্স আছে। ঠিক আছে, এবার 75টার মতো কোয়েশ্চেন্স আছে। 75টার মতো প্রশ্ন এখানে আছে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন সব। এবং আমি দেখলাম খুব সুন্দর সুন্দর প্রশ্ন আছে, যেগুলো আমি পড়ালাম সবগুলোই এখানে পাবে তোমরা। যা পড়িয়েছি দেখো সব কমন এখানে পাবে, 75টার মধ্যেই সব কমন। এবং প্র্যাকটিস যদি কেউ করতে চাও, আমি আরো আগামীকাল হয়তো আরো একটা প্র্যাকটিস সেট ওয়েবসাইটে দিয়ে দেবো, সেটা তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, তো করে ফেলো এটা। ঠিক আছে, একাধিকবার অ্যাটেন্ড করতে পারবে, অসুবিধে নেই। নিজের একবার অ্যাটেন্ড করলেও পরে আবার করা যাবে, নিজের মতো করে করো, চেষ্টা করো ভালো করে করার। আর এই যেরকম ভাবে আমি পড়াচ্ছি, যে পিওয়াই কিউ গুলো টপিকটা পড়িয়ে নিচ্ছি, তারপর পিওয়াই কিউ গুলো অ্যানালাইজ করছি, সেখানে এক্সট্রা ইনফরমেশন আসছে, রিপিট হচ্ছে কোয়েশ্চেন্স গুলো, টপিক গুলো। এই মেথডে যদি পড়াশোনাটা করো তাহলে দেখবে খুব ইজিলি তোমরা, মানে আমি মনে করি যে এটা বেস্ট মেথড। এবং এই মেথডে যদি তোমরা পড়াশোনাটা করে যাও তাহলে কিন্তু খুব ইজিলি তোমাদের নেট চেয়ারে হয়ে যাবে। কাজে চিন্তা করার কিছু নেই, যেভাবে বলছি সেভাবে শুধু করে যাও, রেগুলার ক্লাসগুলো করো। যেমন ক্লাসের সংখ্যা দেখছি তো কমছে, মানে পরীক্ষাটা কাছাকাছি আসলে ভালো ক্লাস করছে, কিন্তু তার আগে যে পড়াশোনাটা করা দরকার সেটা তোমরা অনেকেই রিয়েলাইজ করতে পারছো না। তো এটা করো না, ভুল করবে নিজেরা। পরীক্ষাটা তোমাকে 6 মাস আগে থেকেই শুরু করতে হবে। যাই হোক, তাহলে আমি এখানেই থাক। আর কিছু বলার আছে, আর জানার আছে, বোঝার আছে কিছু? কালকে এটা শেষ করে আমরা কোয়েশ্চেন গুলো শেষ করে আমরা চলে আসবো পরশুদিন আমাদের রুশোর আলোচনায়। রুশোর আলোচনায় আসলে আমরা আমাদের 3জন কন্ট্রাক্ট থিওরিস্ট যারা আছেন তাদের আলোচনাটা শেষ হবে, এবং অনেকটাই আমাদের বলা যেতে পারে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট হালকা হয়ে যাবে। তো এটা হলে আমাদের 3 মানে ল হলে এখনো পর্যন্ত আমাদের প্লেটো, অ্যারিস্টটল, ম্যাকিয়াভেলি, হবস, লক। প্লেটো, অ্যারিস্টটল, ম্যাকিয়াভেলি, হবস, লক, 5জন থিঙ্কার্স অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, তো কাল রুশোটা হয়ে গেলে 6জন হয়ে যাবে। এবং আমি এক্সট্রা থিঙ্কার পড়াবো তোমাদের, কারণ পলিটিক্যাল থিওরি নইলে তোমরা কিছুই বুঝতে পারবে না। তো আমি একেবারেই তোমাদের এমনটা হবে না যে থিওরি থিঙ্কার না পড়িয়ে আমি চলে আসবো তোমাদের ইয়ের আলোচনায়, থিওরির আলোচনায়। এটা সবাই ওটাই করে, কিন্তু আমি করবো না। আমি চাইবো একেবারে পিওর ফর্মে পড়াতে, যেটা একেবারে সাইন্টিফিক মেথড, সেই মেথডেই পড়াতে চাইবো। তার জন্য যদি আমাদেরকে আরো 2টো ক্লাস বেশি করাতে হয় হবে, কিন্তু থিঙ্কার ধরে ধরে পড়ার চেষ্টা করবো, সো দ্যাট ক্লারিফিকেশনটা আমাদের 100% লেভেলে যেন থাকে। ঠিক আছে, যাই হোক, পিওয়াই গুলো সলভ করো। কতজন করেছো হাত তোলো দেখি। জন লক করেছে কেউ? কারা কারা করেছো দেখি, দাঁড়াও। করেছো শ্রেয়সী মুখার্জি, দীপিকা দাস আর ঝিলিকে দেখলাম অনেকগুলো ভুল হয়েছে বোধহয়। কটা ভুল হয়েছে? 19টার মতো বোধহয় ভুল হয়েছে দেখলাম। মানে কটা? হ্যাঁ, ওরকমই ভুল হয়েছে। কেন কেন কি কি কারণে, কি বুঝতে পারলে? মানে আমার ডাইরেক্ট ইনফরমেশনে ভুল হয়েছে। হুম হুম। করো আরেকবার, তাহলে সলভ করতে হবে। আরেকবার করে ফেলো, দেখো এবার হ্যাঁ, শোনার পর আজকে কি। শুনে নিলাম, দিয়ে বইটা পড়ে আমি আবার আরেকবার সলভ করব। ওকে, দেখি এবার কটা হয়। হুম, এটা করো। আর কালকে হয়তো আর প্র্যাকটিস সেটও স্যার পেয়ে যাবে। আপনি কিন্তু ওই
কোয়েশ্চেন অ্যানালাইসিসের ব্যাপারটা একটু দেখবেন না আমি এবার ওটা করছি, এবার নেটে। ওটা তো করতেই হবে, না করলে তোমরা বুঝবে কি করে যে কোয়েশ্চেন্স এর ট্রেন্ড। ওটা করছি, ওটা চলছে। তো একদিন সময় দাও, ভালোভাবে প্রেজেন্ট দেবো। যেমন সেটেরটা করেছিলাম, একটু সময় নিয়েছিলাম কিন্তু খুব সুন্দরভাবে করেছিলাম। অ্যানালাইজটা সবগুলো ধরে ধরে করতে পারিনি আমি, কিন্তু এগুলো অ্যানালাইজ করবো ধরে ধরে প্রত্যেকটা কোয়েশ্চেন্স। তো সেই কারণে একটু সময় দাও, আমি বুঝে নিই পুরো ব্যাপারটাকে, সাজিয়ে নিই পুরো ইয়েটাকে, সিস্টেমটাকে করবো। ঠিক আছে? তো এটা হবে, আমাদের চাপ নিও না। ওটা হবে, এবং আরো যে সমস্ত সিইউটির পরীক্ষাগুলো হবে। গুজরাটে বোধহয় সেট পরীক্ষা ছিল, ওটার কোয়েশ্চেন্স কি পেয়েছো? গুজরাটে একথা আছে এখানে? গুজরাটে পরীক্ষা দিয়েছে নাকি একথা আছে এখানে? একথা নেই। তো গুজরাটে পরীক্ষা হয়েছে, ওকে ফোন করো বা দেখো ওখানে গুজরাটের কোয়েশ্চেন্সটা যদি পাও, কারণ খুব গুরুত্বপূর্ণ এটা। আমরা দেখতেই পাচ্ছ নেটের প্রশ্নগুলো গুজরাট থেকে ডিরেক্ট তুলে দিচ্ছে। গুজরাট হয়েছে না কর্ণাটক স্টেট হয়েছে? দুটোই হওয়ার কথা ছিল। গুজরাটটা তো ডিসেম্বরেই হওয়ার কথা ছিল, তো ওটা হলো কিনা দেখো। কর্ণাটক সেট হয়েছে আর সামনে মহারাষ্ট্র সেট আছে। তাহলে এটা কোয়েশ্চেনগুলো রেডি বের করো, কারণ 1-2 বছরের কোয়েশ্চেনগুলো থেকে প্রচুর কমন পাওয়া যায়। ঠিক আছে? লাস্ট 1-2 বছরের কোয়েশ্চেন বেশি করে দেখে যাবে, বিশেষ করে গুজরাট। তো প্রচুর কমন পাবে দেখলে। এবার যেমন 108তম বিল কোন কি রিলেটেড ছিল, গুজরাটে দিয়ে দিয়েছে আগের বছর, আর এবার নেটে দিয়ে দিয়েছে। বুঝতেই পারছো? তো ওরাই কোয়েশ্চেন তৈরি করছে, বুঝতেই পারছো ডিরেক্ট। তাহলে একই ভাবনা কি ওভাবে কাজ করে যাবে, তাই না? এত কম সময়ের মধ্যে তো ওদের কোথাও একটা লিঙ্ক আছে, তো ওরাই করছে হয়তো এটা। যাই হোক, এই চেষ্টা ওই কারণে এটাই করতে হবে যে গুজরাটের কোয়েশ্চেন্সটা আমাদের এনিহাও পেতে হবে এবং অ্যানালাইজ করতে হবে। ঠিক আছে? যেটা দেখো, যদি পাও আমাকে পাঠিয়ে দিও, আমি ওটা চেষ্টা করবো অ্যানালাইজ করার। তাহলে ঠিক আছে, চলো চলো, গুড নাইট। গুড নাইট স্যার।